সম্পর্কে বলেছিলাম যে কি কি কম্পোনেন্ট দিয়ে সি প্রোগ্রাম তৈরি হয়, যেগুলো বেসিক এলিমেন্ট সেগুলোকে আমরা সি টোকেন বলছি, মানে অল দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস দ্যাট আর ইউজ টু ডেভেলপ দ্য সি প্রোগ্রাম, সেটাকে আমরা সি টোকেন বলছি। তো সি টোকেন জানতে গেলে আগে জানতে হবে যে ক্যারেক্টার সেট, যে কি কি ক্যারেক্টার আমরা ইউজ করি সি প্রোগ্রামিংয়ে। তো সেটা কিছুই নয়, কিবোর্ডে আমরা যা দেখতে পাচ্ছি সেইগুলোই, যে যে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছি, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, স্মল এ থেকে স্মল জেড, 0 থেকে 9, কিছু সিম্বল আর কিছু অপারেটর। তো যেগুলো কিবোর্ডে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো কিবোর্ডে অ্যাভেলেবেল নেই সেগুলো আমরা ক্যারেক্টার সেট বলছি না। তো ক্যারেক্টার সেট কি বলছে না, ভ্যালিড ক্যারেক্টার দ্যাট ক্যান বি ইউজড ইন সোর্স প্রোগ্রাম, সোর্স প্রোগ্রামে যেগুলো আমরা ইউজ করতে পারবো। তো কিছু কিছু ভ্যালিড ক্যারেক্টার, মানে কিছু কিছু ক্যারেক্টার আমরা ইউজ করতে পারবো না, সেইগুলো কিন্তু এই এখানে কিবোর্ডে দেয়া নেই, তো সেইগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না। যেমন এরকম ধরনের অনেক ক্যারেক্টার রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারবো না। যেমন হচ্ছে আমরা পাই ইউজ করতে পারবো না, আমরা সামিশন ইউজ করতে পারবো না, বা আমরা এরকম আলফা বিটা গামা এইসব ইউজ করতে পারবো না। আলফা এরকম বিটা বা গামা এই সবগুলোকে আমরা ইউজ করতে পারবো না, কারণ এইগুলো কিবোর্ডের সিম্বলে নেই। আর এই ওয়ার্ডের মতো এরকম নয় যে আমরা ইনসার্ট সিম্বল বলে কিছু সিম্বল ইনসার্ট করে দেবো, কারণ যেখানে আমরা সি প্রোগ্রাম করবো সেখানে কোনো এরকম ধরনের অপশানই নেই যে ইনসার্টে গিয়ে কোনো সিম্বল ইনসার্ট করব, তো এরকম অপশানই নেই। তো আমরা তোমাদের সিলেবাসে ক্যারেক্টার সেট রয়েছে, তো ক্যারেক্টার সেটে আলফাবেট রয়েছে, ডিজিট রয়েছে, স্পেশাল ক্যারেক্টার কিছু রয়েছে এবং কিছু হোয়াইট স্পেস রয়েছে। তো এইগুলো আমরা জেনেছিলাম ক্যারেক্টার সেটে। আর সি টোকেন যেটা কি বলছিলাম না, যেটা হচ্ছে অল দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, যত আলাদা আলাদা ওয়ার্ড রয়েছে সেগুলোকে আমরা সি টোকেন বলছি। তো সেই আলাদা আলাদা ওয়ার্ডগুলো কি কি না, যেগুলো হচ্ছে আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট বা অপারেটর। তো এখানে একটা সেন্টেন্স রয়েছে, একটা ইনস্ট্রাকশন রয়েছে, এই ইনস্ট্রাকশনে আমরা কি দেখতে পাচ্ছি, অনেকগুলো টোকেন রয়েছে। সি একটা টোকেন, ইকুয়াল টু একটা টোকেন, এ একটা টোকেন, প্লাস একটা টোকেন, 50 একটা টোকেন, এটা একটা টোকেন। তো যত আলাদা আলাদা ওয়ার্ড আমরা ইউজ করবো সি প্রোগ্রামিংয়ে সেগুলো আমরা সি টোকেন বলছি। তো এই সি টোকেনের অনেকগুলো টাইপ রয়েছে, সেই টাইপগুলো হচ্ছে এইটা। একটাকে বলা হচ্ছে কিওয়ার্ড, যেগুলো হচ্ছে রিজার্ভ ওয়ার্ড বলা হয়। আইডেন্টিফায়ার, যেগুলো দিয়ে আইডেন্টিফাই করা হয় কোনো একটা নাম্বার, কোনো একটা ম্যাট্রিক্স বা কোনো একটা সেটকে। কনস্ট্যান্ট, মানে যে ভ্যালুগুলো হচ্ছে ফিক্সড, যেগুলো চেঞ্জ হয় না। অপারেটর, যেগুলো অপারেশন ঘটায়, প্লাস মাইনাস যোগ বিয়োগ এইসব, যে গুণ ভাগ এগুলো হয়। আর সিম্বল, মানে এরকম ধরনের কিছু সিম্বল যেগুলো হচ্ছে স্টেটমেন্ট শেষ করা, বা ফাংশন, বা ফাংশনের বডি, বা কোনো প্রিডিফাইন্ড তোমার প্রি প্রসেসর, তো এইগুলোকে ডিফাইন করার জন্য ইউজ হয়ে থাকে। তো টোটাল টোকেনকে আমরা এই কটা ভাগে ভাগ করতে পারি, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, অপারেটর, সিম্বল। এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, আমি দেখিয়েছিলাম। যেরকম ছোট হাতের লেখা হয়, 8খানা ক্যারেক্টারের ম্যাক্সিমাম হতে পারে ছোট হাতের লেখা হয়, এইগুলো রিজার্ভ ওয়ার্ড, যার মানে ফিক্সড, যেখানে খুশি ইউজ করতে পারি না। আইডেন্টিফায়ার, মানে এরকম কিছু ওয়ার্ড বা কিছু নেম যেইগুলো দিয়ে কোনো একটা নাম্বার 5 বা 6কে আইডেন্টিফাই করবো। তো 5কে যদি আইডেন্টিফাই করতে চাই আমি লিখবো কি, এ ইকুয়াল টু 5, তাহলে 5কে কে আইডেন্টিফাই করবে, এ। তো প্রোগ্রামের মধ্যে যেখানেই আমি এ লিখি না কেন সেটা 5ই বোঝাবে। বা কোনো একটা সেট অফ নাম্বার, ধরো আমি বললাম এ একটা সেট অফ নাম্বার, তো আমি হচ্ছে কি এরকম ধরনের একটা সেটের মধ্যে সেখানে 2 3 4 এরকম ঢুকিয়ে দিলাম। ওকে, তো এ হচ্ছে কি না সেট অফ নাম্বারকে বোঝাবে, তো এ হচ্ছে কি আইডেন্টিফায়ার। বা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তো এইগুলো হচ্ছে কি না যেগুলো বাইরে থেকে কিবোর্ড, মানে ইউজার যে প্রোগ্রাম তৈরি করছে সে দেবে যে নামগুলো, সেইগুলোকে আমরা আইডেন্টিফায়ার বলছি। আর কনস্ট্যান্ট কি কি না, যেগুলো হচ্ছে এরকম ফিক্সড কিছু ভ্যালু আমরা দিয়ে থাকি, যেমন পায়ের মান 3.14 সবসময়ের জন্য ফিক্সড। হ্যাঁ, বা এরকম ধরনের মান আমি যদি বাইরে থেকে পুট করি এবং যখন যা পুট করব সেই মানগুলো কখনো চেঞ্জ হবে না, সেই মানগুলোকে আমরা কনস্ট্যান্ট বলছি। তো যে যে কোনো এন্ট্রি যেগুলো কখনো চেঞ্জ হবে না ডিউরিং দ্য এক্সিকিউশন অফ প্রোগ্রাম, সেইগুলোকে আমরা কনস্ট্যান্ট বলছি। আর অপারেটর হচ্ছে এই সিম্বলগুলোকে আমরা অপারেটর বলছি, যেগুলো কোনো একটা অ্যাকশন পারফর্ম করে, যোগ করে, বিয়োগ করে, গুণ করে, ভাগ করে, ভাগশেষ করে, বা কোনো কন্ডিশনকে চেক করে, বা কোনো দুটো কন্ডিশন ট্রু আছে কি, বা কন্ডিশনটা ট্রু হলে ফলস, সেই সবের জন্য কিছু সিম্বল যেগুলোকে আমরা অপারেটর বলে থাকি কোনো অ্যাকশন পারফর্ম করার জন্য। আর কিছু সিম্বল যেগুলো কি করে না, প্রতিটার একটা করে মানে রয়েছে, যেখানে খুশি আমরা ইউজ করতে পারবো না এইগুলো। তো যেমন হচ্ছে এটা হচ্ছে প্রি প্রসেসর সিম্বল, মানে কোনো একটা লাইন
আগে এক্সিকিউট হয়ে যাওয়ার জন্য তাকে এইটা দিয়ে ডিক্লেয়ার করা হয়। আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, ওপেনিং ব্রাশ বলা হয়, ওপেনিং ব্রাশ, ক্লোজিং ব্রাশ। তো এইগুলো দিয়ে কি না মানে কোনো ফাংশনকে স্টার্ট করি, কোনো ফাংশনকে শেষ করি, বা কোনো একটা বডি সেট অফ স্টেটমেন্ট রয়েছে সেটাকে আমি এইভাবে ব্লক করার জন্য ইউজ করে থাকি। এইটা যখন অ্যারে পড়বো তখন ইউজ করব, ওকে, থার্ড ব্র্যাকেট ইউজ করবো অ্যারে যখন ইউজ করব, বা কোনো ফাংশনকে ফাংশনের প্যারামিটার পাস করার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে থাকি। তো এইগুলো হচ্ছে সিম্বল আমরা ইউজ করে থাকি প্রোগ্রামের মধ্যে। তাহলে বোঝা গেল যে সি প্রোগ্রাম তৈরি করতে গেলে কিছু টাইপের ক্যারেক্টার দিয়েই তৈরি হয়। সেই ক্যারেক্টার টাইপগুলো কী কী না, এই কিওয়ার্ডস বা আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, অপারেটর, সিম্বল, এই রকম তোমার ক্যাটেগরির কিছু ওয়ার্ড দিয়েই আমরা সি প্রোগ্রামকে তৈরি করব। কিন্তু কোনটার পর কোনটা বসবে সেইগুলো কিন্তু জানা দরকার। তো সেইগুলো আমরা পরে শিখব। তো এইগুলো বলে দিয়েছি যে কিওয়ার্ড কোনগুলো না। আমি কোনো প্রোগ্রামিংয়ের মধ্যে লিখলাম ইন্ট সি ইকুয়াল টু 50। তো এই যে ইন্ট, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তো ইন্ট সি ইকুয়াল টু 50 এটার মানে হচ্ছে কি না, যদি কোনো জায়গায় ইন্ট সি ইকুয়াল টু 50 লিখে থাকি তার মানে বোঝাবে যে কম্পিউটারের মেমোরিতে, কম্পিউটারের যে র্যাম রয়েছে সেই মেমোরিতে সি বলে একটা জায়গা অ্যালোকেট করবে, 2 বাইট জায়গা অ্যালোকেট করবে, এবং এই 2 বাইট জায়গাতে কোনো একটা ইন্টিজার মান আমি স্টোর করতে পারবো ইন্ট আছে বলে। আর ইকুয়াল টু 50 মানে সেখানে 50 স্টোর হয়ে থাকবে ইন বাইনারি ফর্ম, মানে 1010-তে। ওকে, যদি এটা ফ্লোট করতাম তাহলে 4 বাইট জায়গা অ্যালোকেট করতো, এবং যেখানে আমি 3.5, 6.9 এরকম ধরনের ভ্যালুকে স্টোর করতে পারতাম। তো এই ইন্ট হচ্ছে কিওয়ার্ড, যার মানে বোঝাচ্ছে কি কতটা জায়গা অ্যালোকেট করবে, কি টাইপের ভ্যালু রাখতে পারবো, কতটা মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু রাখতে পারবো, এটাকে ঠিক করছে কে না এই ইন্ট। তো এই ইন্টটাকে আমরা বলছি কিওয়ার্ড। তো ইন্ট, ফ্লোট এরকম ধরনের অনেক কিওয়ার্ড রয়েছে। তো এই 32খানা কিওয়ার্ড কিতে সাপোর্ট করা হয়, মানে সি সাপোর্ট করে এরকম 32খানা কিওয়ার্ড। তো এই নামগুলো একটু দেখে রাখবে, ইন্ট, ফ্লোট। তো যেখানে আমরা এরকম লিখছি ইন্ট এ, ওকে, ইন্ট এ লিখছি, তার মানে এ 2 বাইট জায়গা অ্যালোকেট করবে, এ ইন্টিজার ভ্যালুকে রাখতে পারবে, এবং সরি, এবং এর একটা 2 বাইট যেহেতু জায়গা রয়েছে তার একটা মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু স্টোর করতে পারবে। এই ইন্টের জায়গায় আমি কি কি লিখতে পারি? ইন্টের জায়গায় আমি লিখতে পারি ফ্লোট লিখতে পারি, অথবা ডবল লিখতে পারি, অথবা লং লিখতে পারি, অথবা শর্ট লিখতে পারি, অথবা ক্যার 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 কোথায় আছে ক্যার, ওকে ক্যার, ইয়েস, ক্যার লিখতে পারি। তো এই কটা ওয়ার্ডের মধ্যে আমি যে কোনো একটা লিখবো এখানে, ওকে, এই ইন্টের জায়গায়। ওকে, যখনই আমি ইন্টের জায়গায় ফ্লোট দেবো তখন 4 বাইট জায়গা বোঝাবে, তাহলে আমি 5.6, 7.9 এরকম ভ্যালু রাখতে পারবো। যদি আমি ডবল ইউজ করি তখন কি হচ্ছে না 8 বাইট জায়গা অ্যালোকেট করবে, তখন আরও ক্ষুদ্রতম ভ্যালু বা অনেক বড় ভ্যালুকে রাখতে পারবো, অনেক বড় রেঞ্জ। যদি লং ইউজ করি এই জায়গাটায় তাহলে 4 বাইট জায়গা অ্যালোকেট করবে এবং বড় বড় ইন্টিজার ভ্যালুকে রাখতে পারবে। যদি শর্ট ইউজ করি তাহলে 1 বাইট জায়গা অ্যালোকেট করবে, ছোট ছোট ইন্টিজার ভ্যালুকে রাখতে পারবে। যদি ক্যার ইউজ করি তাহলে কোনো ক্যারেক্টারকে রাখতে পারবে, এ বি সি ডি বা 1 2 3 4 ক্যারেক্টার হিসাবে যদি স্টোর করতে চাই তাহলে আমি ক্যার ইউজ করব। তাহলে বোঝা গেছে যে এই কিওয়ার্ডগুলো কী কাজে লাগে। আচ্ছা, এই কিওয়ার্ডের আগেতে একটা কিওয়ার্ড আমরা লাগাতেও পারি, নাও লাগাতে পারি। ওকে, এই ইন্ট এ এর আগেতে একটা কিওয়ার্ড আমি লাগাতেও পারি, নাও লাগাতে পারি। সেটা কি না, একটা হচ্ছে সাইন্ড। বাই ডিফল্ট সাইন্ড লেখাই থাকে, তোমাকে লিখতে হয় না, ইন্ট এ দিলেই সাইন্ডই বোঝাবে। ওকে, তো সাইন্ডের জায়গায় আমি কি করতে পারি, আনসাইন্ড ইউজ করতে পারি। ওকে, তো আমি এটাকে অন্যভাবে একটা এরকম গোল গোল চিহ্ন দিচ্ছি। তো সাইন্ড অথবা তার রিপ্লেসমেন্ট আনসাইন্ড, দুটো একসঙ্গে বসানো যাবে না। তো হয় সাইন্ড লিখবো নাহলে আনসাইন্ড লিখবো। তো আনসাইন্ড যদি দিয়ে দিই তার মানে এ মাইনাস নেগেটিভ নাম্বার স্টোর করতে পারবে না, শুধু পজিটিভ নাম্বার স্টোর করতে পারবে। তাহলে কোনো নাম্বার সাইন্ডও হতে পারে, আনসাইন্ডও হতে পারে। সাইন্ড মানে হচ্ছে নেগেটিভ পজিটিভ দুটোই, আনসাইন্ড মানে শুধু পজিটিভ, মানে যেখানে 0 হচ্ছে মিনিমাম নাম্বার। ওকে, তো সাইন্ড নাম্বার সাইন্ড বসাতে পারি অথবা আনসাইন্ড বসাতে পারি এর আগেতে। তো কোনো একটা জায়গায় আমি যদি লিখে দিই এরকম ধরনের আনসাইন্ড, আনসাইন্ড বলে লিখলাম INT ইন্ট এ, এটার মানে কি বোঝাবে না, এ হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল, কোনো ইন্টিজার ভ্যালুকে রাখতে পারবে, মেমোরিতে 2 বাইট জায়গা অ্যালোকেট করা রয়েছে, এবং আনসাইন্ড মানে এ নেগেটিভ নাম্বার স্টোর করতে পারবে না, মিনিমাম 0। ওকে, তো এটা হচ্ছে আনসাইন্ড, আর বাই ডিফল্ট সাইন্ড করাই থাকে, তো লিখতে হয় না। আচ্ছা,
তার আগেতে এই যে আনসাইন্ড এর আগেতে আমি আর একটা ওয়ার্ড দিতে পারি। সেটা কি কি না, সেটা এটা হতে পারে, সেটা হতে পারে রেজিস্টার। ওকে, এটা হচ্ছে আমি একটু চৌকো চিহ্ন দিচ্ছি, রেজিস্টার অথবা এক্সটার্ন অথবা স্ট্যাটিক, আর একটা হচ্ছে অটো। অটো এই অটো। এই চারটে ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ডের মধ্যে যে কোনো একটা আমি ইউজ করতে পারি তার আগে। বাই ডিফল্ট হচ্ছে অটো লেখা থাকে। ওকে, বাই ডিফল্ট অটো। তো বাই ডিফল্ট অটো লেখা থাকে, তো আমাকে লিখতে হয় না এরকম AUTO অটো বলে লিখতে হয় না, বাই ডিফল্ট লেখা থাকে, তো অটোর কাজ নেই। তো যদি আমি রেজিস্টার করি তাহলে কি হবে, এক্সটার্ন করলে কি হবে, স্ট্যাটিক করলে কি হবে। যদি রেজিস্টার করি, এখানে যদি রেজিস্টার লিখি তাহলে কি হবে না, আমি বলছিলাম না এটা কোথায় কোথায় জায়গা অ্যালোকেট করছে না, মেমোরিতে জায়গা অ্যালোকেট করছে, তাই না। তো যদি আমি অটো ইউজ করে থাকি বা আমি যদি কিছু না লিখে থাকি তার মানে অটোই বোঝাবে, তাহলে মেমোরিতে জায়গা অ্যালোকেট করবে। কিন্তু কম্পিউটারের ভেতরে স্টোরেজ ইউনিট হিসাবে যেমন মেমোরি রয়েছে তেমন সিপিইউতে রেজিস্টার সেট রয়েছে। সিপিইউর ভেতরে কিছু মেমোরি রয়েছে, সেগুলোকে আমরা রেজিস্টার সেট বলে থাকি। ওকে, একটা হচ্ছে তাহলে মেমোরি আর একটা হচ্ছে রেজিস্টার সেট, দু জায়গাতেই কিন্তু আমি ভ্যালু স্টোর করতে পারি। যদি এই অটোর জায়গায় বা অটো না না লিখলেও হয়, তো আমরা অটো লিখি না, অটোমেটিক বাই ডিফল্ট অটো হয়ে থাকে। তো সেই জায়গাতে আমি যদি লিখে দিই রেজিস্টার, তার মানে মেমোরিতে নয় রেজিস্টারে জায়গা অ্যালোকেট করবে। ওকে, রেজিস্টারে জায়গা অ্যালোকেট করবে। তো তাতে সুবিধে কি, মেমোরি থেকে রেজিস্টারের জায়গাতে যদি করি তাতে সুবিধে কি না, তাতে সুবিধে হচ্ছে যে মেমোরির থেকে এই মেমোরির যে কম্পিউটারের যে মেমোরি রয়েছে সেখান থেকে রেজিস্টারের স্পিড কিন্তু বিশাল হাই। কম্পিউটারের ভেতরে যে সিপিইউর ভেতরে যে রেজিস্টার রয়েছে তার স্পিড কম্পিউটারের যে মেমোরি রয়েছে তার থেকে অনেক ফাস্ট। তাহলে যদি এখানে কোনো একটা ভ্যালু থাকে সেটা অ্যাক্সেস করা প্রচণ্ড ফাস্ট হয়। তো যখন বিশাল বড় বড় প্রোগ্রাম করব বা বিশাল বড় বড় ডেটা নিয়ে কাজ করব, অনেক ডেটা নিয়ে কাজ করব, তখন আমরা যখন কোনো একটা লুপ ঘুরাবো, বারবার একটা নাম্বারকে বারবার অ্যাক্সেস করতে হচ্ছে, সেই সময় আমরা রেজিস্টার ইউজ করে থাকি। ওকে, অটোর জায়গায় আমরা রেজিস্টার ইউজ করে থাকি। তো আমরা লিখি কি এরকম ধরনের রেজিস্টার আনসাইন্ড, বা আনসাইন্ড নাও দিতে পারি, রেজিস্টার ইন্ট দিতেও পারি। আনসাইন্ড মানে ওটা বাই ডিফল্ট সাইন্ডই হয়ে রইল। তো রেজিস্টার আনসাইন্ড ইন্ট এ, এর মানে কি বোঝাচ্ছে, এ হচ্ছে ইন্টিজার, দুবার জায়গা অ্যালোকেট করবে, ইন্টিজার ভ্যালু স্টোর করবে। আর আনসাইন্ড মানে এ নেগেটিভ নাম্বার স্টোর করতে পারবে না। আর রেজিস্টার মানে হচ্ছে এ মেমোরিতে জায়গা নয়, রেজিস্টারে জায়গা অ্যালোকেট করবে। ওকে, তবে তোমরা বলতে পারো যে তাহলে সব ভেরিয়েবলই রেজিস্টার করে দিলেই তো তাহলে প্রচুর ফাস্ট হবে। কিন্তু কম্পিউটারের যে সিপিইউ রয়েছে, সিপিইউর ভেতরে লিমিটেড সংখ্যক রেজিস্টার রয়েছে, কারণ রেজিস্টারের প্রচুর দাম বলে খুব কম সংখ্যক ইউজ করা হয় সিপিইউর মধ্যে। তো সেই কম সংখ্যক রেজিস্টার কি করে না, তোমার যে যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে তার রেজাল্টও কিন্তু ওই রেজিস্টারের মধ্যে আগে স্টোর হয়। তো সব যদি রেজিস্টার যদি আমি ভেরিয়েবল ইউজ করে দিই তাহলে প্রসেসিংয়ের জন্য অন্য রেজিস্টার তো পাবো না, তাহলে স্পিডের জায়গায় বরং স্লো হয়ে যাবে যদি সব রেজিস্টার করে দিই। ওকে, তো রেজিস্টার বলে একটা জিনিস রয়েছে। আবার দেখো এখানে রয়েছে এক্সটার্ন আর স্ট্যাটিক। তো এই জায়গাতে আমরা এক্সটার্ন, এই রেজিস্টারের জায়গায় আমরা এক্সটার্নও ইউজ করতে পারি, স্ট্যাটিকও ইউজ করতে পারি। তো এক্সটার্ন আর স্ট্যাটিক কি বলছে না, এক্সটার্ন আর স্ট্যাটিক হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, মানে আমরা মেন প্রোগ্রামের মধ্যে যদি এক্সটার্ন লিখে দিই তাহলে এ গ্লোবাল হয়ে যাবে। ওকে, সকলেই অ্যাক্সেস করতে পারবে সমস্ত ফাংশন। যেমন মেন বলে একটা ফাংশন রয়েছে, এইরকম আমার অ্যাড সাব বলে অনেক ফাংশন হতে পারে, তারাও কিন্তু এগুলো অ্যাক্সেস করতে পারবে। তো এক্সটার্ন হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল হয়ে যাবে তখন। তো কোনো একটা প্রোগ্রামের মধ্যে আমি যদি বলি এক্সটার্ন ইন্ট এ, তার মানে বোঝাচ্ছে এ গ্লোবালি অ্যাক্সেস হবে, কারণ এর স্কোপটা যখন প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, মেন প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, তবুও এর স্কোপটা থেকে যায়, অন্য কোনো ফাংশন কিন্তু একে ইউজ করতে পারে। স্ট্যাটিক মানে যে ভ্যালুটা একবার তৈরি হবে। তো যখন কোনো একটা ফাংশনের মধ্যে বারবার এক্সিকিউট হচ্ছে একটা ফাংশন, বারবার ইন্ট এ বলে, স্ট্যাটিক ইন্ট এ এরকম লিখেছি, স্ট্যাটিক ইন্ট এ, তাহলে এ বলে ভেরিয়েবল কি বারবার তৈরি হবে না। স্ট্যাটিক ইন্ট যদি লিখে থাকি, স্ট্যাটিক যখনই দিয়ে দেবো, এ মেমোরিতে একটাই জায়গা তৈরি করবে এবং সেই ভ্যালুটাই কিন্তু আপডেট হতে থাকবে। এরও স্কোপ কিন্তু গ্লোবাল। তাহলে অটো আর রেজিস্টার এদের স্কোপ কিন্তু লোকাল, যেখানে ডিক্লেয়ার করব সেই ফাংশনের মধ্যে ইউজ করতে পারবে। আর এক্সটার্ন আর স্ট্যাটিক এটা হচ্ছে গ্লোবাল,
যেটা ওই ফাংশন শেষ হয়ে গেলেও কিন্তু ইউজ করতে পারবে। এ কিন্তু একবারই কোনো একটা ইনস্ট্যান্স তৈরি করবে, গ্লোবাল কিন্তু গ্লোবালও একবারই ইনস্ট্যান্স তৈরি করবে। এদের দুজনের মধ্যে একটা পার্থক্য রয়েছে, এ যদি বারবার কল হয় ততবারই তৈরি হবে, এ কিন্তু বারবার কল হলেও প্রোগ্রামের মধ্যে একবারই তৈরি হবে, জায়গা অ্যালোকেট করবে। আচ্ছা, যখন কোনো একটা স্টেটমেন্ট বা অনেকগুলো স্টেটমেন্টকে বারবার এক্সিকিউশন দরকার হয়, তখন আমাদের এই স্টেটমেন্টগুলো দরকার হয়। এই যে ডু হোয়াইল ফর, ডু হোয়াইল ফর, আর 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 আছে ডু হোয়াইল ফর। ওকে, এই ডু হোয়াইল ফর ইউজ হয়ে থাকে। ওকে, ডু হোয়াইল ফর এইগুলো হচ্ছে লুপ তৈরি করার জন্য, কিছু স্টেটমেন্টকে বারবার এক্সিকিউট করার জন্য, তো আমরা এই ডু হোয়াইল ফর ইউজ করব। আচ্ছা, এবার কোনো একটা কন্ডিশন এরকম ধরনের যে এই দুটো কন্ডিশন রয়েছে, ধরো প্রিন্টে পাস আর প্রিন্টে ফেল। আমি চাইছি যে দুটোর মধ্যে যে কোনো একটা এক্সিকিউট করবে, কারণ কেউ যদি স্টুডেন্ট পাস করে সে ফেল করবে না, যে ফেল করেছে সে পাস করবে না, তাহলে পাস আর ফেল দুটোর মধ্যে যে কোনো একটা প্রিন্ট হবে ডিপেন্ডিং অন মার্কস। তো তখন আমরা কি করব, কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করব। সেই সময় আমরা এইটা ইউজ করব, ইফ ইউজ করব, এলস ইউজ করব। ওকে, তো সেই সময় ইফ এলস ইউজ করব। আচ্ছা, সুইচ ইউজ করব, সেই সময় সুইচও ইউজ করব, যে পাস ফেল ছাড়াও আরও অন্য কিছুও হতে পারে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, তো তখন সুইচ ইউজ করব। ওকে, আচ্ছা, এই সুইচের ভেতরে এই ডিফল্ট বলে একটা, যে কোনো কন্ডিশন যদি না হয় ডিফল্ট, আর একটা কেস বলে রয়েছে, কোথায় কেস, ইয়েস, এই কেস ডিফল্ট আর সুইচ, মানে সুইচ যেখানে থাকবে সেখানে এই ডিফল্ট আর কেসটা ইউজ হতে থাকবে। ওকে, আর ইফ যেখানে থাকবে সেখানেই একমাত্র এলস ইউজ হতে পারে। আর এই ব্রেক, এই জায়গাটায় দেখো, এই ব্রেক আর একটা কন্টিনিউ বলে আছে, ব্রেক আর একটা কন্টিনিউ বলে আছে। ইয়েস, এই ব্রেক আর কন্টিনিউ এটা হচ্ছে কোনো একটা লুপের মধ্যে থাকে। এই যে লুপগুলো বললাম না, এই যে ডু হোয়াইল আর ফর, এই লুপগুলোর ভেতরেতে এই ব্রেক আর কন্টিনিউ থাকতে পারে। আর যখনই কোনো ফাংশন ইউজ করবো, যেমন মেন ফাংশন, তখন আমরা রিটার্ন স্টেটমেন্ট ইউজ করে থাকি। ওকে, রিটার্ন স্টেটমেন্ট ইউজ করে থাকি। ওকে, তো তখন আমরা রিটার্ন ইউজ করে থাকি। আচ্ছা, আর ফাংশনের প্রথম দিকে আমরা এই ভয়েড ইউজ করে থাকি। ওকে, আর দুটো জিনিস রাখো, এই কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল, এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ হতে পারে। ওকে, এটা একটা স্পেশাল টাইপের, হ্যাঁ, এটা তোমাদের কোনো প্রোগ্রামে এরকম ধরনের পড়বে না। তো কনস্ট্যান্ট আর ভ্লটাইল বলে দুটো কিওয়ার্ড আছে, দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ হবে যখন ইউজ করব। আর যখন কোন একটা ফাংশন উপরে ডিক্লেয়ার করব, তখন এই টাইপ ডেভ ইউজ হয়ে থাকে একদম উপরের দিকে, অপশনাল, বেশিরভাগ প্রোগ্রামের ক্ষেত্রে লাগে না, কিন্তু যখন একটা প্রোগ্রাম খুব ছোট করতে চাইছি তখন এই টাইপ ডেভগুলো ইউজ হয়ে থাকে। আর এই গো টু কোনো জায়গায় আমরা প্রোগ্রামে ইউজ করব না, কারণ আমরা প্রথমেই বলেছি যে সি প্রোগ্রাম হচ্ছে তোমার স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় জাম্প করব না। তো যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যদি জাম্প করতে চাই তাহলে আমরা গো টু ইউজ করে থাকি। তো সি প্রোগ্রামের যেখানে খুশি আমরা ইউজ করতে পারি গো টু, কিন্তু কোনো দিনও করবো না, কারণ হচ্ছে সি প্রোগ্রাম স্ট্রাকচার বলেছি, তাহলে সি প্রোগ্রাম আনস্ট্রাকচার্ড হয়ে যাবে। আচ্ছা, আর এই তিনটে হচ্ছে এই এনাম, ইউনিয়ন আর স্টাক। স্টাক কোথায় আছে, স্টাক, এই তিনটের হচ্ছে কি না, আমরা ইন্ট মানে 2 বাইট জায়গা অ্যালোকেট করে, ফ্লোট মানে 4 বাইট, আমরা চাইছি যে আমরা নিজেরা তৈরি করব। ইন্ট মানে হচ্ছে অনেক বড় ভ্যালু, বড় মানে 10 বাইট জায়গা অ্যালোকেট করবে, বা অনেকগুলো নাম্বারকে আমরা ইন্টিজার নয়, ধরো একটা কলেজের স্টুডেন্টের রোল নাম্বার হচ্ছে ইন্টিজার, তার নাম হচ্ছে ক্যারেক্টার, তার হচ্ছে বয়স হচ্ছে তোমার ইন্টিজার, ডেট অফ বার্থ হচ্ছে একটা ক্যারেক্টার, তারপরে হচ্ছে তোমার জেন্ডার হচ্ছে মেল, এম আর এফ, সেটা একটা ক্যারেক্টার। তো অনেক ধরনের যদি ভ্যালু রাখতে চাই তখন আমরা এই স্টাক, ইনাম, স্টাক ইউজ করবো আর ইউনিয়ন ইউজ করবো, দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করবো, স্টাক আর ইউনিয়ন। আর ইনাম হচ্ছে ওরকম ধরনেরই, ওই 1 মানে গ্রিন কালার, 2 মানে ব্লু কালার, এই সবকে আইডেন্টিফাই করার জন্য এই এনাম ইউজ হয়ে থাকে। তো এই হচ্ছে কিওয়ার্ডস, বিভিন্ন জায়গায় ইউজ হয়ে থাকে। তো আমি জাস্ট এরকম বললাম, যেটা বললাম কারো মনে থাকবে না, শুধু মনে রাখো যে এই রকম ধরনের ইউজ হতে পারে, একই অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, তার মধ্যে যে কোনো একটা ইউজ হতে পারে। তো সেগুলোর ক্যাটাগরিটা জাস্ট বললাম যে কোন জায়গায় কোনগুলো ইউজ হতে পারে। আর এখানে আমি এটা দেখিয়েছি, দেখো এটার কে বলবে, এইটার মানেটা কে বলবে তোমাদের মধ্যে, কেউ যদি বলো এটার মানেটা কি? স্যার ফ্লোট মানে পয়েন্টের নাম্বার। ইয়েস, ইয়েস, তাহলে ফ্লোট মানে পয়েন্ট দেয়া ভ্যালু রাখতে পারবো,
তাহলে ফ্লোট বি, বি হচ্ছে কোথায় জায়গা অ্যালোকেট করবে, এখানে কি লেখা রয়েছে অটো, অটো মানে রেজিস্টার না মেমোরিতে, মেমোরিতে জায়গা অ্যালোকেট মেমোরি। করবে, ইয়েস মেমোরিতে জায়গা অ্যালোকেট করবে। আর এখানে লেখা আছে সাইন্ড, তার মানে এর নেগেটিভ পজিটিভ দুটোই ভ্যালু স্টোর করতে পারবে, তাই তো? দুটোই রাখতে পারি। ইয়েস, আর 4 বাইট জায়গা অ্যালোকেট করবে, এটা হচ্ছে বি। বাস, এই জায়গাটা হচ্ছে গার্বেজ ভ্যালু থাকবে, মানে এই ইয়েস গার্বেজ, ইয়েস। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে তো 1010 জাস্ট জায়গাটা অ্যালোকেট করছে, তো এর ভেতরে তো 1010 ভ্যালু অলরেডি কোনো থাকতে পারে। তো এই অটো আর হচ্ছে রেজিস্টার, এই স্ট্যাটিক আর হচ্ছে রেজিস্টার, স্ট্যাটিক আর রেজিস্টার, এরা দুজনে হচ্ছে অটোমেটিক্যালি এইগুলো সব 00 হয়ে যাবে, গার্বেজ ভ্যালু নয়। আর যখনই আমি অটো করব তখন এখানে অলরেডি 1010 কোনো একটা গার্বেজ ভ্যালু থাকবে অটোমেটিক। তো এটার ইনিশিয়াল ভ্যালু কিন্তু 0 নয়। ওকে, তো এই যে যদি স্ট্যাটিক ইউজ করে থাকি, এই যে স্ট্যাটিক ইউজ করতে পারি রেজিস্টার, তো এইগুলো বুঝতেই পারছো যে কিওয়ার্ড যদি স্যার বলছি ফ্লোটে তো রিয়েল নাম্বার মানে রিয়েল ভ্যালু করে, কিন্তু ইন্টিজারের যে নাম্বার তাহলে ওটা ফ্লোটে Okay. লিখতে পারি? ইয়েস, কম্পিউটারে 5 মানে হচ্ছে এর রিয়েল নাম্বার হচ্ছে 5.0, হ্যাঁ, তো 5.0 হিসাবে স্টোর হবে তখন। তো যেহেতু ফ্লোট সেহেতু 5.0 হিসাবে স্টোর হবে। ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এরপর আমি আসছিলাম যে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার যেগুলো কি বলেছিলাম, জাস্ট একটা নেম অর সেট অফ ক্যারেক্টার, যেগুলো দিয়ে আমি কি করতে পারি, যে কোনো জিনিসকে আইডেন্টিফাই করতে পারি। তো 5কে আইডেন্টিফাই করতে পারি, 10কে আইডেন্টিফাই করতে পারি। তো প্রোগ্রামের মধ্যে অনেক ভ্যালুকে নিয়ে আমাদের কাজ করতে হয়, যে দুটো নাম্বারে যোগ করো, তো দুটো নাম্বার 5 আর 6, এই দুটোকে আইডেন্টিফাই করার জন্য দুটো ভেরিয়েবল লাগাবো, দুটো আইডেন্টিফায়ার লাগাবো, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। বা কোনো বললাম যে একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করো, তো সেই যে নাম্বার, একটা নাম্বার সেটা ধরো 5, সেই 5কে আইডেন্টিফাই করবে কে? বারবার তো প্রোগ্রামের মধ্যে 5 লিখবো না, আমি আইডেন্টিফাই করবো একটা এন বলে একটা ভ্যালু দিয়ে। তো এন ইকুয়াল টু লিখবো 5, তো এন এবার প্রোগ্রামের মধ্যে যেখানে যেখানে লিখবো সেখানে সেখানে 5ই বোঝাবে। তো এই এনটাকে আমরা আইডেন্টিফায়ার বলছি। ওকে, তো জাস্ট একটা নাম যেটা দিয়ে কোনো একটা ভ্যালুকে, কোনো একটা সেট অফ নাম্বার, কোনো একটা ম্যাট্রিক্সকে, কোনো একটা ফাইলকে, কোনো একটা ফাংশনকে, কোনো একটা প্রসিডিউরকে, কোনো একটা প্রোগ্রামকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, সেইগুলোকে আমরা বলছি আইডেন্টিফায়ার। ওকে, তো জাস্ট এ নেম আইডেন্টিফায়ার, তাহলে কি হচ্ছে, জাস্ট এ নেম বাই হুইচ উই ক্যান আইডেন্টিফাই কনস্ট্যান্ট, ভেরিয়েবল, ফাংশন, এরকম। তো এর কিছু রুল রয়েছে, আইডেন্টিফায়ার রুল। কি কি রুল রয়েছে না, প্রথম যে ক্যারেক্টারটা সেটা আলফাবেট হতে হবে। ওকে, আলফাবেট অথবা আন্ডারস্কোর ইউজ করতে পারি। দ্বিতীয় রুল কি বলছে না, কোনো সিম্বল ইউজ করতে পারবো না, অনলি আন্ডারস্কোরই ইউজ করতে পারবো। তৃতীয় রুল বলছে কি না, কোনো স্পেস এর মধ্যে থাকবে না, যেমন স্টুডেন্ট রোল, স্টুডেন্ট স্পেস রোল এরকম লিখতে পারবো না। তারপরের যেটা হচ্ছে কি না, কিওয়ার্ডকে কখনো আইডেন্টিফায়ার হিসাবে ইউজ করা যাবে না। কিওয়ার্ড যেগুলো পড়লাম সেগুলোকে কোনোদিনও আইডেন্টিফায়ার হিসাবে আইডেন্টিফাই করতে পারবো না। 5কে আমি ইন্ট দিয়ে আইডেন্টিফাই করব, হবে না। ইন্ট ইকুয়াল টু 5 এরম লিখতে পারবো না, কারণ ইন্ট হচ্ছে নিজে একটা কিওয়ার্ড। ওকে, তো আর এর যে লেল যেটা রয়েছে 255-এর বেশি হবে না, কিন্তু আমরা বেশি ইউজ করব না। মানে এটা 31খানা ক্যারেক্টারের মধ্যেই আমরা ইউজ করতে চাইবো, কিন্তু আমরা 8খানা ইউজ করলে মেশিন ফাস্ট হবে প্রচুর। ওকে, তো আইডেন্টিফায়ার এরই হচ্ছে রুল রয়েছে। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে যেগুলো দেখানো হয়েছে যে কোনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আইডেন্টিফায়ার, কোনগুলো অ্যাকচুয়াল আইডেন্টিফায়ার নয়। তো সেগুলো কি কি না, দেখো এখানে রোল, এটা হচ্ছে কিন্তু আইডেন্টিফায়ার, এটা হচ্ছে আইডেন্টিফায়ার। ওকে, তো এই রোল হচ্ছে আইডেন্টিফায়ার, কারণ ফার্স্ট ক্যারেক্টার কি রয়েছে না, আলফাবেট রয়েছে, এতে কোনো স্পেস নেই, এটা কোনো কিওয়ার্ড নয় প্রথম, তাহলে কি এটাকে আমি আইডেন্টিফায়ার বলবো, এটাকে আমি আইডেন্টিফায়ার বলবো। আন্ডারস্কোর ইউজ হতে পারে, আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো সিম্বল কিন্তু অ্যালাউডেড নয় এখানেও, তাই এটাকে ইউজ করতে পারবো, এইটা ইউজ করতে পারবো, লাস্টে 2-3 বা মিডিলে 2-3 আমি ইউজ করতেই পারি, এইটাকে আমরা ইউজ করতে পারবো। এই ডাবল ডিটা যদি ছোট হাতের হতো তাহলে বলতাম যে এটা হবে না, এই আইটা যদি ছোট হাতের হতো তাহলে বলতাম যে এটা আইডেন্টিফায়ার হবে না। যেহেতু আইটা ক্যাপিটাল করে দিয়েছি, হ্যাঁ ডিটা ক্যাপিটাল করে দিচ্ছি, তাহলে এইগুলো হচ্ছে কি আইডেন্টিফায়ার হিসাবে নিতে পারবো। এইটা আইডেন্টিফায়ার নয় কেন না, এখানে স্পেস রয়েছে বলে। স্পেস আছে। এইটা আইডেন্টিফায়ার নয়, এটা তো 5 ডিজিট, তো প্রথমটা ডিজিট হবেই না, এটাও তাই হবে না। এইটা কেন হবে না কে বলবে? ডট আছে। ইয়েস, স্পেশাল ক্যারেক্টার ডট আছে, হবে না।
ওকে, তো এখানেও কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। এইটা হবে না কারণ স্পেস আছে, এটা ডট আছে, এইটা কেন, এটা হবে, ইয়েস এটা হবে, মিডিলে আমি আন্ডারস্কোর ইউজ করতে পারি, সামনেও ইউজ করতে পারি, নো প্রবলেম। প্রথমে এটা ডিজিট আছে, হবে না, এইটা হবে, এইটা হবে, এইটা হবে না কেন, ডলার আছে, ওটা ইয়েস এটা ডলার আছে, এইটা হবে, এটা হবে, হ্যাঁ এটা হবে, এইটা হ্যাঁ, এইটা হবে তো দিয়ে। এইটা আচ্ছা, এই ডিটা এরকম যদি থাকে এটা হচ্ছে হবে না, আর ডিটা যদি ক্যাপিটাল থাকে তাহলে হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। উপরেরটাও তো দুইটা ক্যাপিটাল আছে। হ্যাঁ মানে ওটা হচ্ছে স্পেলিংটা মিস্টেক আছে আর কি, হ্যাঁ ডিটা, ডিটা কেস সেন্সিটিভ চেঞ্জ করা হয়নি আর কি। ওকে, এরপর আমরা যেটা দেখছিলাম যে ভেরিয়েবল, ভেরিয়েবল কি, জাস্ট একটা আইডেন্টিফায়ার। মানে ভেরিয়েবল হচ্ছে কি, আমরা যখনই লিখবো ইন্ট মার্কস ইকুয়াল টু 60, এইটা তো কিওয়ার্ড বুঝতেই পারছি, আর মার্কসটা হচ্ছে আইডেন্টিফায়ার, যে কি করছে এই 60কে আইডেন্টিফাই করছে, আর এই 60 হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। আর এই মার্কসটা আমি পরে ধরো মার্কসটা হচ্ছে কি না 5 মার্কস গেস দেওয়া হলো, তাহলে আমি কি লিখবো, MARKS মার্কস ইকুয়াল টু যা ছিল, মানে মার্কস আগে কাজ কি ছিল না, মার্কস মানে 60 তার সঙ্গে 5 গেস হলো, তাহলে এই যে মার্কস বলে যে জায়গাটা তৈরি হয়েছিল 60, তার সঙ্গে 5 যোগ হয়ে কত হয়ে যাবে, 65 হয়ে যাবে। তো এই মার্কসটা তাহলে কি হচ্ছে, ভেরিয়েবল, ভ্যারি করছে ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম। তো ভেরিয়েবল হচ্ছে কি একটা নেম অফ দ্য মেমোরি লোকেশান, এই মেমোরি লোকেশানের একটা নেম, যেটাকে আমরা ভেরিয়েবল বলছি বা আইডেন্টিফায়ার বলছি। ইট ইজ ইউজ টু স্টোর ডেটা, ডেটা স্টোর করার জন্য ইউজ হয়ে থাকে। ইটস ভ্যালু ক্যান বি চেঞ্জ অ্যান্ড ইট ক্যান বি রিউজড মেনি টাইম। তো এই মার্কস যেখানেই আমি ইউজ করব, মেনি টাইমস আমি ইউজ করতে পারি, মার্কস যেখানে ইউজ করবো সেটা 65 হিসাবেই গণ্য হবে, মেনি টাইমস আমি ইউজ করতে পারি, এবং যার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম, মানে হুইচ মে চেঞ্জ, ওকে, অথবা বলতে পারি ক্যান বি চেঞ্জ, চেঞ্জ হতেই পারে, আমি নাও চেঞ্জ করতে পারি কিন্তু করা যায়। ওকে, তো সেইগুলোকে আমরা বলছি ভেরিয়েবল। তো ভেরিয়েবল কিছুই না, জাস্ট আইডেন্টিফায়ার। ওকে, দ্য ভ্যালু অফ the identifier that may vary during the execution of the program. Okay, just it specify a memory location where the value will be stored. Okay, that value will be stored, modified or updated any times during the execution of the program. So that's why we are saying this identifier is called variable. Okay, আচ্ছা, এরপর আসছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কিছুই না, প্রোগ্রামের মধ্যে আমরা দেখব যে কিছু ভ্যালু রয়েছে ভেরিয়েবলের মতো চেঞ্জ হয় না, যেগুলো হচ্ছে কি না ফিক্স থাকে। তো কনস্ট্যান্ট হচ্ছে কিছু কোয়ান্টিটি যেগুলো হচ্ছে সবসময়ের জন্য ফিক্স থাকে ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম। তো ভেরিয়েবল আর কনস্ট্যান্ট টোটালি উল্টো, ভেরিয়েবল হচ্ছে ভ্যারি করে আর কনস্ট্যান্ট হচ্ছে ফিক্স থাকে। যেমন দেখো এই জায়গাতে লেখা আছে ইন্ট সি ইকুয়াল টু 50, তো ইন্ট হচ্ছে কিওয়ার্ড, সি হচ্ছে কি না আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল, সি এর মানটা ভ্যারি করবে, কিন্তু এই 50 কি কখনো 40 হয়ে যাবে, 50 তো 50ই থাকবে, এইটাকে আমরা বলছি কনস্ট্যান্ট। বা প্রিন্ট এফ হাই, এই প্রিন্ট এফটা একটা হচ্ছে আইডেন্টিফায়ার, যেটা কোনো একটা ফাংশনকে আইডেন্টিফাই করছি, যেটা stdio.h হেডার ফাইলের মধ্যে রয়েছে। আর এই হাইটা যখনই প্রিন্ট এফ হাই লিখবো, হাই প্রিন্ট করবে, সেটা ভ্যালু প্রিন্ট করবে না। তো হাই এইটা হচ্ছে কি না একটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট দু ধরনের হয়, একটা হচ্ছে নিউমেরিক টাইপের, একটা ক্যারেক্টার টাইপের। তো কনস্ট্যান্ট দু ধরনের, নিউমেরিক আর ক্যারেক্টার। তো নিউমেরিকের আবার ভাগ রয়েছে কি না, নিউমেরিকের ভাগ রয়েছে ইন্টিজার কনস্ট্যান্ট আর রিয়েল। ইন্টিজার কনস্ট্যান্ট মানে এখানে দশমিক ভ্যালু থাকবে না, 5, 6, 8, 10, 20 এরকম ধরনের ভ্যালু। আর এটা হচ্ছে কি না দশমিক ভ্যালু থাকবে, 5.3, 2.8, 9.2 এরকম ধরনের ভ্যালু। আর ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল হচ্ছে কি না দু ধরনের, একটা সিঙ্গেল ক্যারেক্টার, মানে আমি লিখলাম এ সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখে দিলাম, বা আমি যখন লিখেছিলাম হাই তো ডবল কোটেশনের মধ্যে হাই, তো ওটা হচ্ছে কি না কি টাইপের কনস্ট্যান্ট, ওটা হচ্ছে স্ট্রিং টাইপের কনস্ট্যান্ট। তো সি কনস্ট্যান্ট তাহলে হচ্ছে দুটো ভাগ রয়েছে, একটা নিউমেরিক ভ্যালু আর একটা হচ্ছে ক্যারেক্টার ভ্যালু। নিউমেরিকের দুটো পার্ট বুঝতেই পারছো, একটা ডেসিমেল ছাড়া, একটা ডেসিমেল যুক্ত। ডেসিমেল যুক্ত যেটা সেটাকে রিয়েল বলছে, আর ক্যারেক্টার যেটা রয়েছে সেটার হচ্ছে সিঙ্গেল একটা রয়েছে আর অনেকগুলো দিয়ে রয়েছে। এবার ধরো কোনো কম্পিউটার যখন ডেটা ঢোকাবো, তো কারো হচ্ছে কোনো একটা স্টুডেন্টের আমি ডেটা ঢোকাচ্ছি, তো তোমাদের কারো রোল নাম্বার ধরো 28, ওকে, এইটা কোন টাইপের ভেরিয়েবল হবে না ইন্টিজার কনস্ট্যান্ট। তোমাদের ধরো পার্সেন্টেজ অফ মার্কস কারো ধরো 98.7%, ওকে, তো এইটা কি টাইপের ভ্যালু হবে না এটা রিয়েল কনস্ট্যান্ট। তোমাদের ধরো কারো জেন্ডার হচ্ছে এম মানে হচ্ছে মেল, সেটা কি টাইপের হবে না সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট। কারো হচ্ছে নাম হচ্ছে ধরো সোমু, ওকে, সোমু মণ্ডল, ওকে, সোমু মণ্ডল, তো এটা কি টাইপের ভেরিয়েবল না এটা হচ্ছে স্ট্রিং টাইপের ভেরিয়েবল।
ওকে, স্ট্রিং টাইপের ভেরিয়েবল। তাহলে তোমার অ্যাড্রেস হচ্ছে স্ট্রিং হবে, তোমার ডেট অফ বার্থ হচ্ছে স্ট্রিং হবে। তো বুঝতেই পারছো যে কোনো একটা টাইপের মধ্যে এখানে পড়ে যাবে। তো কনস্ট্যান্ট বুঝতেই পারছো যে আমরা কম্পিউটারের মধ্যে আমাদের যাই ডাটা দিই না কেন, সেইটা সি প্রোগ্রাম সেটাকে কোন ক্যাটাগরিতে ফেলবে, যে এটা কী টাইপের কনস্ট্যান্ট ভ্যালু বা কী টাইপের ভেরিয়েবল। যত টাইপের কনস্ট্যান্ট রয়েছে তত টাইপেরই ভেরিয়েবল রয়েছে, মানে আমরা যে ভেরিয়েবল পড়লাম সেই ভেরিয়েবলেরও টাইপ রয়েছে। আমি যদি লিখে থাকি এরকম ধরনের INT ইন্ট এ বলে লিখলাম, তাহলে এ তো একটা ভেরিয়েবল, এর মান আমি 5 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, 10 হতে পারে। তো এটা কি টাইপের ভেরিয়েবল হলো না ইন্টিজার টাইপের ভেরিয়েবল। যদি একে রিয়েল টাইপ করতে হয় সেই ইন্টিজারকে কেটে দিয়ে আমি লিখবো ফ্লোট, তাহলে হয়ে যাবে কি রিয়েল টাইপের ভেরিয়েবল। বা আমি যদি এই ফ্লোটকে কেটে দিয়ে আমি লিখি ক্যার CHAR, তাহলে হয়ে যাবে কি ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল। আর যদি এই ক্যারেক্টার এরকম যদি লিখি CHAR ক্যার এ বলে অনেকগুলো ক্যারেক্টার আমি রাখতে চাইছি, যে 10খানা ক্যারেক্টার, তাহলে এটা হয়ে যাবে কি না স্ট্রিং টাইপের ভেরিয়েবল। তো আমরা কি না যত ধরনের কনস্ট্যান্ট রয়েছে তত ধরনের ভেরিয়েবলও রয়েছে। আমরা কনস্ট্যান্ট ইন্টিজার ফ্লোট ওইগুলোকে কিন্তু আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করব। ওকে, তো ইন্টিজার কনস্ট্যান্ট কি কি রয়েছে না ইন্টিজার কনস্ট্যান্ট এইগুলো হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট। 3 ধরনের ইন্টিজার কনস্ট্যান্ট রয়েছে। একটা ডেসিমেল ইন্টিজার কনস্ট্যান্ট রয়েছে, যেগুলোকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। একটা অক্টাল ইন্টিজার কনস্ট্যান্ট রয়েছে, যেটা জিরো, কোনো একটা নাম্বার দেখবে জিরো দিয়ে শুরু হবে, তখন সেই নাম্বারটা অক্টাল নাম্বার বোঝাবে। আর হেক্সাডেসিমেল নাম্বার কোনগুলো বোঝাবে না যে কোনো নাম্বারকে দেখবে 0x দিয়ে শুরু হবে, 0 ক্যাপিটাল X দিয়ে শুরু হবে, সেই নাম্বারগুলোকে আমরা হেক্সাডেসিমেল নাম্বার বলবো। তো সি প্রোগ্রামিংয়ে আমরা হেক্সাডেসিমেল নাম্বার নিয়েও কাজ করতে পারি, অক্টাল নাম্বার নিয়েও কাজ করতে পারি, ডেসিমেল নাম্বার নিয়েও কাজ করতে পারি। কীরকম ধরনের না ধরো আমি লিখলাম C = 5 + 5, ওকে, আচ্ছা 52 + 52 এইটা দিলাম, তাহলে সি এর মান কত হবে কে বলবে? সি এর মান কত হবে? সি এর মান কত হবে? 104, তাই তো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ, ওকে, হ্যাঁ, তো হ্যাঁ, সি এর মান হবে হ্যাঁ। 104, ওকে নো প্রবলেম। ওকে, তো সি এর মান হবে 104। কিন্তু যদি আমি যখনই এই জায়গাটায় যদি 00 দিয়ে দিই, তার মানে কি বোঝাবে না এইটা একটা অক্টাল নাম্বার, এইটা একটা অক্টাল নাম্বার। তাহলে 52 আর এই 52 এই দুটো হচ্ছে অক্টাল নাম্বার, তাহলে অক্টালের যোগ হবে। তো যদি অক্টালের যোগ হয় 2 2 4 আর 5 5 হচ্ছে 10, 10 মানে 8 মানে 10, তাহলে হবে হচ্ছে এটা 104 হয়ে যাচ্ছে। ওকে, এটা 104 হয়ে যাচ্ছে, কিন্তু এইটা 104 মানে এটা হচ্ছে অক্টাল নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে অক্টাল নাম্বার, কিন্তু এই নাম্বারটা একটা অক্টালের যোগ। ওকে, এটা হচ্ছে 104 হচ্ছে অক্টালের যোগ। এইটা যখন কনভার্ট হয়ে ডেসিমেলে হবে তখন সি এর মানটা তত বোঝাবে, মানে 104 নয়, সেটা হচ্ছে এই অক্টাল নাম্বারটা ডেসিমেলে কনভার্ট হলে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটাকে বোঝাবে, কারণ এই দুটো তখন অক্টাল নাম্বার হয়ে যাচ্ছে। ওকে, তো কীরকম ধরনের দেখো, ধরো আমি হচ্ছে বড় প্রোগ্রাম করে ফেলেছি বলে এরকম দেখাচ্ছে। তো ধরো আমি লিখলাম C = 5 + 5, তাহলে সি এর মানটা কত হবে না সি এর মান হবে 10, নো প্রবলেম। ওকে, যদি আমি এখানে 00 দিয়ে দিই তাহলে হচ্ছে 5 5 10, তো 10 মানে হচ্ছে আমি যদি অক্টালে কনভার্ট করি একে 8 1 8 9 10 মানে 1 2। ওকে, তো ওই সি এর মান হবে কি না 1 2 ইন অক্টাল। তো 1 2 যদি অক্টাল হয় তাহলে এর ডেসিমেল কত? তাহলে 1 2 2 × 8⁻0 প্লাস 1 × 8⁻1, তার মানে এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 2 মানে হচ্ছে 10। তো সি এর মান হবে 10। এটার ক্ষেত্রে হয়তো সেম হয়ে যাচ্ছে, কিন্তু অন্যান্য ভ্যালুর ক্ষেত্রে সেম হবে না। ওকে, তো অক্টাল নাম্বার বোঝাতে গেলে যে কোনো নাম্বারের আগেতে আমি 0 বসিয়ে দেবো, তাহলে অক্টাল নাম্বার বোঝাবে। আর যে কোনো নাম্বারের আগে কিন্তু আমি 0x যদি বসিয়ে দিই, এইটা আরেকবার বলুন। ওকে 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 আচ্ছা আমি একটা এক্সাম্পলে চলে যাই বরং। হ্যাঁ, আমি একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেবসি, ওকে, ওকে, তো আমি এখানে একটা প্রোগ্রাম করছি। তো যে কোনো একটা প্রোগ্রাম আমি নিয়ে নিচ্ছি, যে দুটো নাম্বারে যোগ করব সেটা কি হবে দেখবো। হ্যাঁ, তো দুটো নাম্বার ধরো ইন্ট সি, আমি হচ্ছে ইন্টিজার নাম্বার নিয়েই পড়ছি, তো এখন সি দিয়েই করছি। তো সি = আমি লিখলাম যে 52 + 52। ওকে, PRINT প্রিন্টএফ, আর আমি চাইছি কি ওই সি এর মানটাকে দেখাতে। সি এর মানটা কি আছে %d, সি এর মানটা, তো ডেফিনেটলি সি এর মানটা কত আসবে না 104, তাই তো?
শূন্য শূন্য এটা 104 আসবে। ওকে, তো সেভ করছি কোন একটা জায়গায়। ওকে, এই ও ও ও ও ও এটা ইন্ট হবে। ওকে, দেখতে পাচ্ছ আমার 104 আনসার আসছে, তাই তো? এইটাই নর্মাল হওয়ার কথা, 104। এবার আমি চাইছি যে এই জায়গাটা আমি 0 বসিয়ে দিলাম আর এই জায়গাটা আমি 0 বসিয়ে দিলাম। ওকে, তাহলে আমার কি হবে? কত আসছে? 84। কেন? কারণ 84 কারণ হচ্ছে এই 52 আর 52 এই দুটোকে যোগ করলে এই দুটো কিন্তু অক্টাল নাম্বার, এই দুটো অক্টাল নাম্বার। তো অক্টাল নাম্বারে যোগ করে অ্যাকচুয়ালি বাইনারিতে স্টোর হয়। আর আমি চাইছি কি এটা %d, তাহলে %d মানে কি ডেসিমেলে ডিসপ্লে করবে। তো সি এর মানটা যদি ডেসিমেলে ডিসপ্লে করে তাহলে সি এর মানটা কি বাইনারি ফরম্যাটে স্টোর রয়েছে, তো তো সেটি যদি ডেসিমেলে ডিসপ্লে করে সেটা ডেসিমেল হিসেবে ডিসপ্লে করবে। ওকে, তো এই জন্যে কিন্তু 84 দিচ্ছে, কিন্তু এটা 104 দেওয়ার কথা কিন্তু দিচ্ছে না। কারণটা হচ্ছে কি, কারণ এই দুটো হচ্ছে অক্টাল নাম্বার। ওকে, তো এইরকম ভাবে যোগটা হবে। তো 104 কিন্তু আমি পাচ্ছি না, এখানে পাচ্ছি 84। বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে নাম্বার সিস্টেমের ক্লাস করতে হবে। স্যার অক্টাল নাম্বারের যোগটা কিভাবে হয় একটু বলবেন? ওকে, ওকে, যে দুটো অক্টাল নাম্বার ধরো আমি বললাম যে 27 আর 46। ওকে, এই দুটো অক্টাল নাম্বার। ওকে, এই দুটো অক্টাল নাম্বার ধরো আমি নিলাম। অক্টাল নাম্বার মানে জানো তো, যে 0 থেকে 7 পর্যন্ত ডিজিট আমি ইউজ করতে পারবো নাম্বারের মধ্যে, 0 থেকে 7 পর্যন্ত। ওকে, তাহলে 6 আর 7 যোগ করলে কত হয়? 6 দুগুণে 12, 13 হওয়ার কথা, তাই তো? কিন্তু 13 তো 0 থেকে 7 এর মধ্যে নয়, যে আমি এখানে 13 বসাবো, 13 তো 0 থেকে 7 এর মধ্যে নয়। তাহলে 13কে আমাকে অক্টালে কনভার্ট করতে হবে। তো অক্টালে কনভার্ট করতে গেলে 8 দিয়ে ভাগ করবো। তাহলে 8 একে 8, 9 10, 9 10 11 12 13, ভাগশেষ কত না 5। তাহলে 13 যেটা রয়েছে 13 হচ্ছে ডেসিমেল নাম্বার, তাকে যদি আমি অক্টালে করি সেটা হবে 15। তাহলে এই 5 এখানে বসবে আর এখানে চলে যাবে 1। ওকে, এবার এইটা যোগ করো, 1 আর 2 মানে 3 4 5 6 7। তাহলে 7 তো 0 থেকে 7 তো আছেই, তাহলে 7। ইয়েস, এটা হচ্ছে 75, এটা হচ্ছে অক্টাল নাম্বার। ওকে, 75। তো আমি যদি 27 আর 46 যোগ করি আমি পাবো 75 অক্টালে। ওকে, চেক করছি। হ্যাঁ, 27 আর 46, দেখো আমি এখানে করলাম 27 আর এটা করলাম 46। ওকে, যোগ করছি, যোগ করে আমি যে মানটা পাবো সেটা ডেসিমেলে নয়, সেটা চাইছি অক্টালে, তাহলে লিখবো ও। ওকে, তো দেখা যাক। দেখছো 75 আসছে, তো এটা হচ্ছে অক্টাল নাম্বার। তো কিছুক্ষণ আগে যেটা দেখালাম 75, যে এই 27 আর 46 যোগ করে 75 পাচ্ছি, এটা অক্টাল নাম্বার। এবার আমি যদি বলি 75 ডেসিমেল কত সেটা দেখতে চাইছি, তাহলে সি প্রোগ্রামিং আমি কি এই ও এর জায়গায় কি লিখবো? ডি, ডেসিমেলে। তাহলে আমার ডেসিমেলে নাম্বার দেবে, কত দেবে? দেখো 61 দিয়েছে। এই 61 কি করে এলো? এটা ডেসিমেল নাম্বার। এটা হচ্ছে তোমার 75 হচ্ছে অক্টাল নাম্বার। তাহলে 75কে কিভাবে আমি ডেসিমেলে নিয়ে যাব, এটাকে কিভাবে ডেসিমেলে নিয়ে যাব? দেখো, তাহলে 75 7 10 5, তাহলে প্রথম যে ডিজিটটা আছে সেটা 8 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করব, আর যে দ্বিতীয় ডিজিটটা আছে সেটা 8 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করব। ওকে, তাহলে কত হবে? 27 56, আর এটা আছে 8 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 5 একে 5 5, তাহলে কত হচ্ছে? 61। তাহলে 61 আসছে। তো আমার আনসারটা 61 আসছে এই জন্য। ওকে, এই যে 61। ওকে, তো নাম্বার সিস্টেমের সি প্রোগ্রামিং টোটালি অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমের উপরে বেস করে এইসব নাম্বারগুলো আসছে। ধরো হেক্সাডেসিমাল, তো হেক্সাডেসিমাল নাম্বার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা সোজা উপায় দিচ্ছি। ধরো 0x বলে দিলাম এ, ক্যাপিটাল এ মানে কত? 10। ওকে, আর 0x আর এখানে দিলাম বি, ক্যাপিটাল বি মানে কত? 11। তাহলে 10 আর 11 যোগ করলাম, তাহলে কত হবে? 10 11 করে যোগ করলে
10 আর 11 যোগ করলে 21 হবে, তাই তো? তাহলে এখানটা কি পার্সেন্ট ডি দিয়েছি, তাহলে 21 আনসার আসবে। ওকে, তাই 21 আনসার আসবে ডেফিনেটলি। দেখো 21 আসছে। ওকে, 21 আসছে। এবার আমি যদি স্যার এ মানে 10, সরি, এ মানে 10, এ মানে 10। হ্যাঁ, এ মানে 10, এ মানে 10 কেন? তোমাদের একদম নাম্বার সিস্টেমটা দরকার। আমি তোমার নাম্বার সিস্টেম তো পড়েছো, নাম্বার সিস্টেম পড়েছো বলে আমি নাম্বার সিস্টেমে তাহলে একটা ক্লাস নিতে হবে। আচ্ছা, আমি একটা নাম্বার সিস্টেমের ক্লাস নেব, তো একটু লং ক্লাস, তো সময় করে আমি একটা লিঙ্ক পাঠাবো, যেটা তোমরা এই নাম্বার সিস্টেমটা ক্লিয়ার হবে। না হলে নাম্বার সিস্টেম যদি না জানো তাহলে কিন্তু এগুলো অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, এই যে যেমন হচ্ছে, আমি একটুখানি বলে দিই, একটুখানি আমি বলছি। ধরো আমি যদি বলছি যে, ধরো আমি বললাম যে ডেসিমেল নাম্বার সিস্টেম, এটা আমরা জানি তো, যেখানে আমরা কি কি ডিজিট ইউজ করি না, 0 থেকে 9 পর্যন্ত কটা ডিজিট ইউজ করি না, 10টা। এটাকে আমরা বলছি বেস, বেস। আর এটা হচ্ছে কি কি ডিজিট আমি ইউজ করে থাকি ডেসিমেল নাম্বার সিস্টেমে। তেমন বাইনারির ক্ষেত্রে আমরা কটা সিম্বল ইউজ করে থাকি, 0 আর 1, তাহলে কটা সিম্বল, 2, তাহলে বেস হচ্ছে 2। অক্টালের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি কি না, 0 থেকে 7 পর্যন্ত, তাহলে অক্ট মানে হচ্ছে 8, তো 0 থেকে 7 মানে 8 হচ্ছে বেস। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি হয়, আমরা 0 থেকে 15 পর্যন্ত ইউজ করি, তো 15 মানে তো 15, তো অলরেডি তো একটা ডিজিট আছে 0 1, 0 থেকে 9 পর্যন্ত আছেই। আর 10 মানে হচ্ছে 1 0, তাহলে 1 আর 0 তো দুটো সিম্বল হয়ে যাচ্ছে, তো দুটো সিম্বলকে একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, তো আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি। এ মানে হচ্ছে 10, মানে 0 থেকে 9 10 খানা হলো, হেক্সাডেসিমাল করে তো 16 খানা ডিজিট, তাহলে 0 থেকে 9 মানে 10 খানা। এ হচ্ছে 11, এই 10, এটা 12 13 14 15 16। ওকে, এফ। তো 0 থেকে এফ পর্যন্ত আমরা ইউজ করে থাকি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। ওকে, তো কে যেন কোশ্চেনটা করছিলে? স্যার আমি। ওকে, স্বর্ণশ্রী। ওকে, ধরো স্বর্ণশ্রী বলে একটা নাম্বার সিস্টেম, তার হচ্ছে বেস ধরো 4, তার মানে এটা হচ্ছে বেস হচ্ছে 16 এর হেক্সাডেসিমাল 4। স্যার কথা কেটে যাচ্ছে। ধরো স্বর্ণশ্রী নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 4, তার মানে এতে আমি কটা সিম্বল ইউজ করব না, 0 1 2 3, 0 থেকে 3 পর্যন্ত 4খানা ডিজিট ইউজ করব। তো যে কোনো নাম্বার সিস্টেম তোমরা নিজেরাও তৈরি করতে পারো। তো সেখানে কি হচ্ছে, এই যে এ বি সি ডি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, সেখানে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, এরকম ধরনের। ওকে, তো এই বেসগুলো জানতে হবে। এবার বেসগুলো জানলে কিন্তু বাকিগুলো কিন্তু তোমরা তৈরি করতে পারবে, মানে বাকিগুলো নাম্বারগুলো তৈরি করতে পারবে। যেমন ধরো আমি বললাম যে এরকম ধরনের, যে ডেসিমেলের ক্ষেত্রে ধরো, ডেসিমেলের ক্ষেত্রে 10 বেস, তো তাহলে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3, তো এইরকম ভাবে লিখতে পারবে। তা 10 টু দি পাওয়ার 0 মানে 1, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 1000। তো যদি কেউ তোমাকে বলে যে 8003, তাহলে 8 কি লিখো, এখানটা লিখো, 3 এখানটা লিখো, বাকিগুলো 0 দাও, তাহলে 8003। যদি কেউ বলে 8203, 8203, এখানটা 0 দিয়ে ভর্তি করে দাও, এটা। তো কি করে হচ্ছে না, 8 আর 1000 গুণ করলে 8000 হয়, 2 আর 100 গুণ করলে কি হচ্ছে 200 হয়, আর 3 আর 1 গুণ করলে হচ্ছে 3 হয়, যোগ করলে আমরা এইটা পাচ্ছি। সেম জিনিস এটা তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে। তাহলে বাইনারির ক্ষেত্রে কি হবে, বাইনারির বেস হচ্ছে 2, তাহলে আমরা 10 টু দি পাওয়ার 0 নয়, তখন কি করব, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এরকম করব। ওকে, তো 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তো কেউ যদি বলে তোমার 9 কত, না 8ই আর 1 9, বাকিগুলো 0 0, কারণ বাইনারিতে আমি 0 আর 1 ইউজ করতে পারবো। তাহলে 8 গুণিত 1 মানে 8, 1 গুণিত 1 মানে হচ্ছে 1, তাহলে 9 হচ্ছে। যদি বলে 12 কত, না 8 আর 4 12, তাহলে এখানটা 1 দেবো, এখানটা 1 দেবো, বাকিগুলো 0 দিয়ে দেবো। যদি বলে 6 কত, না এখানটা 1 এখানটা 1, তাহলে 1 1 0 মানে 6। তাহলে 10 মানে কত, না 8 এ 1 আর 2 এ 1, 8 এ 1 আর 2 এ 1, বাকি এটা হচ্ছে 0, তাহলে 1 0 1 0 মানে হচ্ছে 10। ওকে, তো এইভাবে তোমরা তৈরি করতে পারবে। ওকে, 11 কত, 11 এর বাইনারি কত, 8 2 1 8 1010। ইয়েস, 1010, ঠিক আছে। এই 1011,
1 0 1 1, তাই না? তবে তো 11 হবে। 8 আর 2 10, আচ্ছা 1 11। হ্যাঁ। ওকে, তো এটা গেল বাইনারির ক্ষেত্রে। তাহলে অক্টালের ক্ষেত্রে কি হবে? তো তুমি বুঝতে পারছো অক্টালের ক্ষেত্রে কি হবে। তাহলে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2। তাহলে 8 টু দি পাওয়ার 0 মানে 1, এটা 8। আর আমি কি বসাতে পারি এখানে, যেমন 0 আর 1 বসাতে পারি, ডেসিমেলের ক্ষেত্রে 0 থেকে 9 বসাতে পারি, অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 বসাবো। ওকে, তো ধরো 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2 এরকম রয়েছে। আমাকে বললো 5, অক্টালে কত না, এখানে 5 বসিয়ে দেবো। এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 0 মানে 1, এটা হচ্ছে 8, এটা 8 + 64। ওকে, এরকম। তো 5 বসিয়ে দেবো, 5 পর্যন্ত বসতে পারবো, 7 পর্যন্ত তো বসতেই পারবো। যদি বলে 7 বসিয়ে দেবো। যদি বলে 8, তাহলে 8 তো বসতে পারবো না, তাহলে এই 8টা এখানে আছে, তাহলে 1 বসাবো আর এখানে 0 বসাবো। তাহলে 1 0 মানে 8, 1 গুণিত 8 আর 0 গুণিত 1 যোগ করলে কত হচ্ছে 8। এবার যদি বলে 9, তাহলে 1 2। এবার যদি বলে 10, 1 3। যদি বলে হচ্ছে 24, তাহলে 24 মানে কত না 3 আসতে 24, তাহলে এখানটা 3 বসাবো, এখানটা 0 বসাবো। তাহলে 30 অক্টালে যদি আমি বলি 30, সেটা মানে 24 বোঝায়। ওকে, তো এইভাবে আসছে। তো নাম্বার সিস্টেমের পরে আমি একটা পার্ট করব, সেটা নাই দেখে নেবে, এতে বেশি জটিল নাম্বার সিস্টেম নেই। তো আমি অন্যদিকে চলে যাচ্ছি একদম। ওকে, তো কনস্ট্যান্ট এরকম 3 ধরনের কনস্ট্যান্ট সি সাপোর্ট করে থাকে। আবার সিকে এরকমভাবে ইন্টিজারে ভাগ করা হয় যে ছোট টাইপের ইন্টিজার, তার জন্য আমরা শর্ট ইউজ করে থাকি কিওয়ার্ড SHORT। ডেসিমেল ইন্টিজার, তার জন্য আমরা ইন্ট ইউজ করে থাকি। আর লং ইন্টিজারের জন্য বড় বড় ইন্টিজার এরকম ধরনের ভ্যালু যদি স্টোর করতে হয় তখন আমরা লং ইউজ করে থাকি। ওকে, তো ইন্টিজার তাহলে কি হচ্ছে না, একটা হচ্ছে এরকম নাম্বার সিস্টেম অনুযায়ী ভাগ রয়েছে, আবার এরকম ছোট বড় নাম্বারের উপর ডিপেন্ড করেও শর্ট ইন্টিজার, লং ইন্টিজার, ইন্টিজার বলে রয়েছে। ওকে, তো শর্ট ইন্টিজার মানে এর রেঞ্জ হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত। আর যদি আনসাইন্ড হয় তাহলে এইটা হবে, যদি সাইন্ড হয় তাহলে এইটা, আনসাইন্ড হলে এইটা। আর ডেসিমেল ইন্টিজারের ক্ষেত্রেও সাইন্ড হলে এইটা, আনসাইন্ড হলে এইটা। আনসাইন্ডে বলেছিলাম 0 মিনিমাম নাম্বার। লংয়ের ক্ষেত্রে সাইন্ড হলে এইটা, আনসাইন্ড হলে এই নাম্বারটা স্টোর করতে পারো। তার মানে আনসাইন্ড হলে 0 থেকে অনেক বেশি দূর পর্যন্ত নাম্বার স্টোর করতে পারো, প্রায় 65,535 ইন্টিজারের ক্ষেত্রে। আর যদি সাইন্ড হয় দেখো 32,767 পর্যন্ত রাখতে পারছি। ওকে, ওকে, আর রিয়েল কনস্ট্যান্ট কি না, রিয়েল কনস্ট্যান্ট হচ্ছে এরকম ধরনের যে ফ্লোটিং ভ্যালু, এরকম ধরনের দশমিক ভ্যালু। আর ডবল নাম্বার হচ্ছে কোনগুলো, যেগুলো হচ্ছে এরকম খুব বড় ধরনের নাম্বার। মানে বড় ধরনের নাম্বার মানে ধরো এরকম ধরনের কোন একটা নাম্বার, ধরো আমি বললাম 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার -24। এইটাকে আমরা সিতে কিভাবে লিখবো, সি ল্যাঙ্গুয়েজে। এইটা একটা ডবল নাম্বার, ডবল রিয়েল নাম্বার আর কি। তো এটাকে আমরা লিখতে পারি এরকম ধরনের যে 0.65 এটা লিখতেই পারি, তাই না, ইন্টু 10 টু দি পাওয়ার আমি কি করতে পারি -23 এটা লিখতে পারি, তাই না, -23 লিখতেই পারি। তো এইটাকে আমরা সি প্রোগ্রামিং এর লিখতে পারবো 0.65 ক্যাপিটাল বা ই, ক্যাপিটাল বা স্মল ই যে কোনো একটা দিতে পারি, ই -23। এইটার মানে কি বলছে, এইটা হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট, আর এটা হচ্ছে ম্যান্টিসা, আর এটা হচ্ছে এক্সপোনেন্ট। ওকে, এটা হচ্ছে এক্সপোনেন্ট পার্ট। তো এইটা হচ্ছে এক্সপোনেন্ট পার্ট, আর এটা হচ্ছে তোমার ম্যান্টিসা, আর এটা হচ্ছে ম্যান্টিসা, আর এটা হচ্ছে এক্সপোনেন্ট পার্ট। তো এই দুটোকে এইভাবে ই দিয়ে রিপ্রেজেন্ট করা, ই স্মল ইও দিতে পারি। তো এই যে এখানে দেওয়া রয়েছে এক্সাম্পল। হ্যাঁ, তো এইগুলোকে ডবল নাম্বারকে আমরা কিভাবে সি প্রোগ্রামিংয়ে লিখবো সেটা বোঝা গেল। তো কনস্ট্যান্ট বোঝা গেল। এরপর সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্টের এক্সাম্পল হচ্ছে এরকম ধরনের সিঙ্গেল ক্যারেক্টার, সিঙ্গেল কোটেশনের মধ্যে এইভাবে লেখা হয়ে থাকে। আর একটা মানে রয়েছে স্কেপ সিকোয়েন্স বলে একটা রয়েছে, স্কেপ সিকোয়েন্স। স্কেপ সিকোয়েন্স কিছুই না, যে কোনো ক্যারেক্টার যেমন হচ্ছে এন হুইচ ইজ ফলোড বাই ব্যাকস্ল্যাশ ইজ কল্ড স্কেপ সিকোয়েন্স। ওকে, এ ক্যারেক্টার হুইচ ইজ ফলোড বাই ব্যাকস্ল্যাশ ইজ কল্ড স্কেপ সিকোয়েন্স বিকজ ইট হ্যাজ সাম স্পেশাল মিনিং। এটার কিছু স্পেশাল মিনিং রয়েছে। তো কোনো ক্যারেক্টার যদি ব্যাকস্ল্যাশ দিয়ে শুরু হয়ে থাকে তখন সেই ক্যারেক্টারে যদি কোনো স্পেশাল মিনিং থাকে সেটাকে আমরা স্কেপ সিকোয়েন্স বলি। 2 নম্বরের কোশ্চেন পড়ে এক্সাম্পল /n /b /t /f /a, এইগুলো তার মানেগুলো এখানে দেওয়া রয়েছে। শুধু এইটুকু জেনে রাখো যে /n মানে হচ্ছে নিউ লাইন, নতুন লাইন, /b হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস, /t মানে হচ্ছে হরিজন্টাল ট্যাব। তো আমি যদি একটা এক্সাম্পল দেখাই বুঝতে পেরে যাবে যে ধরো আমি হচ্ছে
হ্যালো ওয়ার্ল্ড বলে আমি প্রিন্ট করতে চাইছি, তো আমি লিখলাম PRINTF প্রিন্টএফ, ওকে, HELLO হ্যালো WORLD হ্যালো ওয়ার্ল্ড। তো আমার আউটপুট কি আসবে? আমার আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, নো প্রবলেম, হ্যালো ওয়ার্ল্ডই আসবে ডেফিনেটলি। কি হলো এটা? প্রিন্টএফ, ওকে। দেখো হ্যালো ওয়ার্ল্ড আছে, কিন্তু যদি আমি কি করি না, আমি যদি একটা স্ল্যাশ এন দিয়ে দিই, এই মিডিলে যদি কোনো একটা জায়গায় আমি সেরকম স্ল্যাশ এন দিয়ে দিলাম, স্ল্যাশ এন, ওকে, এরকম দিয়ে দিলাম, তার মানে কি বোঝাচ্ছে? স্ল্যাশ এন মানে নিউ লাইন, মানে স্ল্যাশ এন মানে নিউ লাইন, তার মানে হ্যালো প্রিন্ট করবে, তার নিচে ওয়ার্ল্ড প্রিন্ট করবে। দেখো, ওকে, হ্যালো প্রিন্ট করেছে, তার নিচে ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। তাহলে স্ল্যাশ এন মানে কি না, নিউ লাইন। তো যখনই কোনো একটা ক্যারেক্টার হুইচ ইজ ফলোড বাই ব্ল্যাক স্ল্যাশ which has some special meaning that is called escape sequence, for example slash n মানে নিউ লাইন। তো আমি যদি এখানটা লিখে দিই স্ল্যাশ টি, দেখো স্ল্যাশ টি, তো স্ল্যাশ টি মানে ট্যাব, তো অনেকগুলো স্পেস দেখাবে, এই যে হ্যালো অনেকগুলো স্পেস, তারপরে ওয়ার্ল্ড দেখাবে। ওকে, তো এখানে মেবি 4খানা স্পেস দেখায়, কখনো 6খানা স্পেসও দেখায়। তো এটা হচ্ছে স্ল্যাশ টি মানে হচ্ছে ট্যাব বোঝায়। ওকে, বা আমি ধরো এখানে লিখলাম স্ল্যাশ এ মানে অডিও, টি করে একটা আওয়াজ হবে। ওকে, যদিও এখানে আওয়াজ হবে না, ও হয়েছে, দেখলে একটা আওয়াজ হলো। তো যখন আমি স্ল্যাশ এ রান করছি, দেখো দুটো স্ল্যাশে দিচ্ছি। ওকে, তার মানে টি টি করে দুবার আওয়াজ হবে। ওকে, দেখা যাক। ও এত তাড়াতাড়ি হচ্ছে যে বুঝতে পারা যাচ্ছে না। তো এটা হচ্ছে অডিওস। হ্যাঁ, এবার অডিওটা কেন দেওয়া হয় না, আমরা বিভিন্ন জায়গায় কম্পিউটার প্রোগ্রাম যখন করি, যে কোন জায়গায় প্রোগ্রামের প্রবলেম হচ্ছে ধরতে পারি না, তো আমরা এই বিভিন্ন জায়গাতে সি প্রোগ্রামিং এর স্ল্যাশে দিয়ে রাখি। যদি আওয়াজ হয় তার মানে জানবো যে ওই জায়গাটা রান করছে, এই জায়গাটা রান করছে না, তো তখন সেই জায়গাটা মডিফাই করি। বা অনেক ছেলে দেখেছি এরকম, বিটেকের ছেলে বেশিরভাগ, তো তারা দেখেছি যে এরকম স্ল্যাশ এ দিয়ে ওই সারে গামা পা বলে গান টান তৈরি করে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সিটাকে দিয়ে। তো স্ল্যাশ এ দিয়ে কিন্তু ওই টিং করে আওয়াজ যে হয় কম্পিউটারে, যে দেখবে টিং টিং করে যে আওয়াজগুলো হয়, সেগুলো হচ্ছে সিপিউর মধ্যে একটা স্পিকার থাকে, সেই স্পিকারের আওয়াজ। তো তোমরা কি আওয়াজটা শুনতে পেলে? আমি শুনতে পেয়েছি। হ্যাঁ স্যার, পেয়েছি। আচ্ছা। তো স্ল্যাশ এ মিন্স অডিও, তো এইগুলো হচ্ছে তোমার স্কেপ সিকোয়েন্স বলা হয়। তো বাকি ডিটেলসগুলো অত পড়তে হবে না, তো তোমরা জাস্ট মনে রাখো যে স্কেপ সিকোয়েন্স বলে কিছু রয়েছে। ওকে, এবার ধরো তোমাকে আমি বললাম যে আচ্ছা এই জিনিসটাকে কি করে প্রিন্ট করব। আমি ধরো আউটপুট দেখাতে চাইছি এইটাই, আমি চাইছি এইটাকেই আউটপুট দেখাবো, যে নিউ লাইন হবে না, হ্যালো স্ল্যাশ এন ওয়ার্ল্ড, এইটাই যেন আউটপুট হয়। আমি যখনই এটা প্রিন্ট করতে যাব কি হবে, হ্যালো আর নিচে ওয়ার্ল্ড দেখাবে। দেখো হ্যালো আর নিচে ওয়ার্ল্ড দেখাচ্ছে। তো আমি কি করব, ওই স্ল্যাশ এন যে আছে তার আগেতে আর একটা স্ল্যাশ দিয়ে দেবো। ওকে, আর একটা স্ল্যাশ দিয়ে দিলাম, তাহলে আউটপুট কি হবে না, এই স্ল্যাশ এনের যে স্পেশাল মিনিংটা ছিল সেটা উড়ে যাবে। তো তখন স্ল্যাশ এন নিজেই প্রিন্ট হয়ে যাবে। ওকে, দেখা যাক। দেখো হ্যালো স্ল্যাশ এন্ড ওয়ার্ল্ড, স্ল্যাশ এন্ড মানে তো নিউ লাইন হয়ে যেত, তো এখানে কেন নিউ লাইন হলো না, না এর যে স্পেশাল মিনিংটাকে সেটা ডিস্ট্রয় করে দিলাম। তো কোনো জায়গায় যদি স্পেশাল মিনিং এরকম থাকে যেটাকে প্রিন্ট করতে হবে, তো তার স্পেশাল মিনিংটাকে ডিস্ট্রয় করার জন্য আরেকটা স্ল্যাশ দিয়ে দেবে, তাহলে ওর যে স্পেশাল মিনিংটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো ক্যারেক্টার সেট বোঝা গেল। আচ্ছা, স্ট্রিং মানে কিছুই নয়, যেটা ডবল কোটেশনের মধ্যে লেখা হয়ে থাকে, সেটা যেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বা ইন্ডিয়া ইজ গ্রেট, তো ডবল কোটেশনের মধ্যে কি অনেকগুলো ক্যারেক্টার বোঝাচ্ছে, তো সেইগুলোকে আমরা স্ট্রিং বলছি। তো এই সেট অফ ক্যারেক্টারস উইথ ইন ডবল কোট ইজ কল্ড স্ট্রিং। তো এইগুলো একটা কনস্ট্যান্টের ভাগ। আচ্ছা, এরপরে রয়েছে কিছু অপারেটর রয়েছে, সেই অপারেটরগুলো কি কি না, যেগুলো অ্যাকশন ঘটায়, যে অপারেশন ঘটায়, সেগুলোকে আমরা অপারেটর বলে থাকি। সেই অ্যাকশন কি কি রয়েছে না, এরকম ধরনের ইকুয়াল টু, এর অ্যাকশনটা কি, এর কাজ কি না, আমি যে কোনো ভেরিয়েবল ধরো সি ইকুয়াল টু 5 লিখছি, তো এই যে 5টা লিখছি, এই 5টা এই সিতে কপি হচ্ছে, তো রাইট টু লেফটের দিকে কাজ করে, তো অ্যাসাইনমেন্ট অপারেটর রাইট টু লেফটের দিকে কাজ করে। এ কি করে, অ্যাসাইন করে, কোন একটা ভ্যালু রাইট সাইডে যেটা রয়েছে সেটা লেফট সাইডে কপি করে, এর ছাড়া আর কিছু কাজ নেই। ওকে, অ্যারিথমেটিক অপারেটর কি না, এটা অ্যারিথমেটিক অপারেটর যোগ বিয়োগ গুণ ভাগ আর একটা মডুলেশন, এইগুলো কি করে, যে কোনো অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করে। তো যোগ করতে গেলে আমি কি লিখবো, সি ইকুয়াল টু ধরো 5 আর 2 যোগ করবো, 5 প্লাস 2, তো আর 5 আর 2 যোগ হয়ে সি এর মধ্যে আসবে। ওকে,
তাহলে বলো যে ইকুয়াল টু অপারেটর আর প্লাস অপারেটর দুটোই তো অপারেটর, কার আগে কাজ হলো না অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর কাজ আগে হলো, অ্যাসাইনমেন্ট অপারেটরের প্রায়োরিটি শেষের দিকে, তো একদম শেষে কাজ হয়, তো আগে রাইট সাইডের পুরো কাজটা হয়ে যাবে তারপর লেফট সাইডে। আর এই কাজটা হচ্ছে ধরো আমি যদি এরকম দিই যে সি ইকুয়াল টু 5 প্লাস 2 প্লাস 3, যদি এরকম দিই তো কম্পিউটারের প্রসেসর তো একটাই কাজ করতে পারবে, এখানে দুটো যোগ করতে হবে, এই একটা যোগের রেজাল্টের পর আরেকটা যোগ করতে হবে। তো কম্পিউটার কি করবে, এই যোগটা করবে, করার পর 7 তৈরি করবে, তার সঙ্গে 3 যোগ করবে, করে 10 যোগ করবে, তাহলে কবার যোগ করলো না এটার সঙ্গে এইটা যোগ করলো একবার, আর তারপরে যে 7 রেজাল্ট হলো তার সঙ্গে 3 যোগ করলো, দুবার যোগ করলো, ওকে, তো 10 তৈরি করলো। তো এইভাবে যোগ করবে, তো লেফট টু রাইট কাজ করবে, আগে 2 3 যোগ হবে তারপর 5-এর সঙ্গে যোগ হবে তাই নয়, এইগুলো হচ্ছে লেফট টু রাইট অপারেটর, হ্যাঁ, লেফট থেকে রাইটের দিকে কাজ করবে। তো প্লাস মানে হচ্ছে যোগ করবে, বিয়োগ করার জন্য সি ইকুয়াল টু এরকম লিখবো 5 - 2 বিয়োগ করবে। যদি গুণ করার হয় গুণ চিহ্ন তো আমাদের নেই, তো এরকম দেখবে কিবোর্ডে গুণ চিহ্ন নেই, তো আমরা হচ্ছে স্টার বা অ্যাস্টেরিক বলা হয়, এইটা দিয়ে আমরা কি করব না গুণ করব, তাহলে সি এর মান হবে কত 5 × 10। আবার ভাগ করার সময় আমাদের ভাগ চিহ্ন কিন্তু কিবোর্ডে নেই, তো ভাগ যখন করব তখন আমরা কি করব না সি ইকুয়াল টু 5 ভাজিত 2 এইভাবে লিখব। এবার ভাগের ক্ষেত্রে সমস্যা কি না, এইটা একটা ইন্টিজার নাম্বার, এটা একটা ইন্টিজার নাম্বার, যখন ইন্টিজার দিয়ে ভাগ করব তখন আনসার আসবে কত 2.5 নয়, আনসার আসবে 2, তো সি এর মান হবে 2। তো সি এর মান যদি 2.5 পেতে চাই তাহলে সি ইকুয়াল টু 5.0 ডিভাইডেড বাই 2 এইভাবে লিখতে পারি, অথবা লিখতে পারি 5 ডিভাইডেড বাই 2.0, তো যে কোনো একটাকে কি করতে হবে আমাকে রিয়েল নাম্বার করতে হবে, তবেই কিন্তু আমি রিয়েল ভ্যালু পেতে পারি, ওকে। তো ভাগের ক্ষেত্রে একটু অন্যরকম। আর একটা রয়েছে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ মানে ভাগশেষ বের করবে, তো ভাগশেষ মানে ধরো সি ইকুয়াল টু আমি যদি 14কে ভাগ করি 8 দিয়ে, ওকে, পার্সেন্টেজ 8, তো 14কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ কত থাকবে, তাহলে 14কে আমি যদি 8 দিয়ে ভাগ করে থাকি 8 একে 8 9 10 11 12 9 10 11 12 13 14, তাহলে হচ্ছে 6 রিমাইন্ডার, তো 6 হচ্ছে রিমাইন্ডার, তো আমার আনসার আসবে সি এর ভ্যালু হচ্ছে 6। তো এটা রিমাইন্ডার বের করার জন্য, এইগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে পড়ে। লজিক্যাল অপারেটর কোনগুলো, এইগুলোকে আমরা লজিক্যাল অপারেটর বলে থাকি। এটা হচ্ছে ডবল অ্যাম্পারসান, মানে এটা অ্যান্ড বোঝায়, আর ডবল পাইপলাইন অপারেটর এটাকে অর বোঝায়, এটা হচ্ছে অর, এটা হচ্ছে অ্যান্ড, আর হচ্ছে এক্সক্লামেটরি যে সিম্বল রয়েছে এরকম ধরনের এক্সক্লামেটরি সিম্বল, এটাকে আমরা বলে থাকি নট, ওকে, এটা হচ্ছে নট। তো এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। দুটো বা তিনটে কন্ডিশন বা একটা কন্ডিশন ট্রু কি ফলস সেইগুলোর উপর ডিপেন্ড করে যদি কোনো কাজ করতে হয় তখন আমাদের এই অপারেটরগুলো ইউজ করতে হয়। রিলেশনাল অপারেটর কি না, কোনো কন্ডিশন ট্রু না ফলস সেটাকে চেক করার জন্য রিলেশনাল অপারেটর ইউজ করা হয়। তো আমাদের 6খানা রিলেশনাল অপারেটর ইউজ হয়ে থাকে, তো একটা হচ্ছে লেস দেন, একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু, ওকে, একটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, একটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, আর ইকুয়াল টু নট ইকুয়াল টু, ওকে, ইকুয়াল টু আর নট ইকুয়াল টু, এই দুটো 6টা রয়েছে, ওকে। তো ম্যাথামেটিক্সে আমরা দেখেছি যে যে সিম্বলগুলো ইউজ হয়ে থাকে, যে লেস দেন, যে ম্যাথে যে ইকুয়েশন আমরা দেখেছি, আর সি প্রোগ্রামে কীরকম দেখবো, লেস দেনকে আমরা লেস দেনই লিখবো, গ্রেটার দেনকে আমরা গ্রেটার দেনই লিখবো, বা ম্যাথামেটিক্সে আমরা দেখেছি যে গ্রেটার দেন ইকুয়াল টু এইভাবে লেখা হয়, কিন্তু সিতে আমরা লিখবো এইভাবে, অথবা আমরা লিখতে পারি অর, অথবা লিখতে পারি এইভাবেও লিখতে পারি। আবার যদি আমি লেস দেন ইকুয়াল টু যদি লিখে দেই ম্যাথামেটিক্সে, সেটা সি প্রোগ্রামিং এ লিখবো কি না এইটা লিখবো, অথবা আমরা লিখবো কি ইকুয়াল টু এইটা। যদি আমরা ম্যাথামেটিক্সে কি এরকম নট ইকুয়াল টু এরকম ভাবে লিখে থাকি, তো সিতে আমরা নট ইকুয়াল টু লিখবো এইভাবে, এক্সক্লামেটরি ইকুয়াল টু অর ইকুয়াল টু এক্সক্লামেটরি। ম্যাথামেটিক্সে আমরা দেখেছি ইকুইভ্যালেন্ট এইভাবে লিখে থাকি, বা আমরা এরকম ভাবে ইকুইভ্যালেন্ট লিখে থাকি, তাই না, এইভাবে ইকুইভ্যালেন্ট লিখে থাকি। সি প্রোগ্রামিং এর ইকুইভ্যালেন্ট লিখতে গেলে আমরা এইভাবে লিখবো ইকুয়াল টু, কারণ ইকুয়াল টু হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আর ইকুয়াল টু হচ্ছে তোমার রিলেশনাল অপারেটর, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তো আমি এখানেও যদি ইকুয়াল টু লিখতাম, এখানেও যদি ইকুয়াল টু দিতাম, আমি ধর কোনো একটা কন্ডিশন চেক করছি যে সি কি 5-এর সঙ্গে সমান, তাহলে সি কি 5-এর সঙ্গে সমান, যদি আমি এরকম লিখি তাহলে 5-এর ভ্যালুটা তো সিতে কপি হয়ে যাবে, এটা কি কন্ডিশন চেক করবে না। যদি ইকুয়াল টু দিয়ে দিই তখন বলবে সি আর 5-এর সঙ্গে সমান কি না, আর সি ইকুয়াল টু 5 মানে 5টা এদিকে আসছে, তো দুটোর কাজ কিন্তু আর আলাদা আলাদা, ওকে। এরপরে আসছে দেখো প্লাস প্লাস মাইনাস মাইনাস ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, ওকে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর কি কি না, এই যে প্লাস প্লাস মাইনাস মাইনাস, এ কি করে না প্লাস প্লাস মানে 1 ইনক্রিমেন্ট করবে, আর মাইনাস মাইনাস মানে 1 ডিক্রিমেন্ট করবে,
তো কোনো একটা ভেরিয়েবল ধর আমি লিখেছি c ইকুয়াল টু 5 আর সেই c এর মানটাকে এক ইনক্রিমেন্ট করব, তাহলে আমি কি লিখবো c প্লাস প্লাস, তাহলে কি হয়ে যাবে না c এর মানটা এক যোগ হয়ে যাবে। তো একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে c প্লাস প্লাস, তার মানে কি না c এরই ওপর এক্সট্রা নতুন কিছু যোগ করেছে, সেই জন্য c প্লাস প্লাস। তো ইনক্রিমেন্টেড ভার্সন বলতে চাইছে আর কি। তো প্লাস প্লাস সেখান থেকেই আসছে আর কি। তো সি প্লাস প্লাস মাইনাস মাইনাস মানে এটা হচ্ছে কি এক যোগ করবে, আর মাইনাস মাইনাস হচ্ছে এক বিয়োগ করবে। ওকে, তো এটাকে ইউনারি অপারেটর বলা হয় কারণ একটা ভ্যালুকে নিয়ে কাজ করে বলে। একটা কন্ডিশনাল অপারেটর রয়েছে এরকম কোশ্চেন মার্ক আর একটা হচ্ছে কোলন। তো কোশ্চেন মার্ক আর কোলন এরকম ধরনের কাজ করে যে কোনো একটা এক্সপ্রেশন রয়েছে, কোনো একটা কন্ডিশন রয়েছে, এরকম কন্ডিশন, আর সেখানে কোশ্চেন মার্ক রয়েছে আর এখানে কোনো একটা স্টেটমেন্ট রয়েছে আর কোলন দিয়ে আর এখানে একটা কোনো স্টেটমেন্ট রয়েছে। ওকে, তো এই হচ্ছে স্ট্রাকচারটা এর। এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই পোর্শনটা এক্সিকিউট করবে, আর এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এই পোর্শনটা এক্সিকিউট করবে। তো এটাকে টার্নারি অপারেটর বলছে কারণ একটা দুটো তিনটে ভ্যালুকে নিয়ে কাজ করছে। a প্লাস বি এটা কি বাইনারি অপারেটর কারণ দুটো ভ্যালুকে নিয়ে কাজ করছে। সি প্লাস প্লাস একটা ভ্যালুকে নিয়ে কাজ করছে, সেই জন্য এটা ইউনারি অপারেটর, এটা বাইনারি অপারেটর, এটা টার্নারি অপারেটর। তো কোশ্চেন মার্ক আর কোলন এই দুটো ইউজ হয়ে থাকে তিনটে জিনিসকে সেপারেট করার জন্য। প্রথমটা হচ্ছে কন্ডিশন, তারপরে একটা স্টেটমেন্ট, তারপরে আর একটা স্টেটমেন্ট। এই দুটো স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা এক্সিকিউট করবে এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো কন্ডিশন ট্রু হতে পারে, ফলস হতে পারে। যদি ট্রু হয় তাহলে এই পোর্শনটা এক্সিকিউট করবে, যদি ফলস হয় তাহলে এই পোর্শনটা এক্সিকিউট করবে। তো এর জন্য হচ্ছে কি না টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটর আমরা ইউজ করে থাকি। বিট ওয়াইজ অপারেটর বিটে বিটে কাজ করার জন্য এগুলো ইউজ হয়ে থাকে। বিটে বিটে কাজ করার জন্য মানে যে কোনো নাম্বারকে যদি আমি বিটে কনভার্ট করে দিই, যে ধরো আমি লিখলাম c ইকুয়াল টু 5, তারপর বললাম XOR 2, তো 5 XOR 2, তো 5 মানে বিটে কনভার্ট হয়ে যাবে 101, 2 হচ্ছে বিটে কনভার্ট হয়ে যাবে 010। কিছুক্ষণ আগেই শিখলে যে কোনো নাম্বারকে বাইনারিতে কনভার্ট করবো কত কি করে, তাহলে কোডটা কি ছিল 1 2 4 8। ওকে, তাহলে 5 মানে হচ্ছে এখানটা একটা 1 এখানটা একটা 1, তাই তো, তো 101। আর 2 মানে হচ্ছে এখানটা 1 আর এখানটা 0, তো 010 তিনটে বিটে করলাম। তো যদি XOR করি এখানে 1 এখানে 0, তাহলে XOR এর ক্ষেত্রে দুটো যদি অসম হয় তাহলে 1 হবে, এখানেও 1 এখানেও 1, তাহলে 1 1 1 মানে কত 7, তাহলে c এর মান হবে কত না 7। ওকে, তো c এর মান হবে 7। তো এটা হচ্ছে বিটে কনভার্ট হয়ে তারপরে কাজ হয়, সেই জন্য বিট ওয়াইজ অপারেটর বলা। দুটো স্পেশাল অপারেটর রয়েছে যেটাকে আমরা বলি একটা কমা আর একটা হচ্ছে সাইজ অফ। কমা হচ্ছে লেফট টু রাইটের দিকে কাজ করে থাকে, একদম শেষের দিকে প্রায়োরিটি। আর সাইজ অফ হচ্ছে যে কোনো সাইজ বের করার জন্য। যে কোনো সাইজ ধরো আমি বললাম যে এই জায়গায় ধরো আমি বললাম যে আচ্ছা 5-এর সাইজ কত, কম্পিউটারে যদি 5 স্টোর হয় মেমোরিতে তাহলে 5-এর সাইজ কত হবে। ওকে, তো আমি এখানে দেখছি যে 5-এর সাইজ কত হতে পারে। ওকে, তো আমি এখানে %d আমি এখানটা লিখলাম SIZD সাইজ অফ বলে লিখলাম 5। ওকে, তো 5-এর সাইজ কত কম্পিউটারে, এই কম্পিউটার আমি যেটা ইউজ করছি সেখানে 5-এর সাইজ কত না এখানে একটি দেখিয়ে দেবে 5-এর সাইজ ওকে 4। তো 5 যে আছে 4 বাইট জায়গা নিয়েছে কম্পিউটারের মধ্যে। ওকে, আমি যদি 5টাকে এরকম করে লিখি যে 5.7, ওকে 5.7 দিলাম, তো 5.7 ক বাইট জায়গা নিচ্ছে দেখি আমার কম্পিউটারে। 5.7 ক বাইট জায়গা নিচ্ছে, দেখো 8 বাইট জায়গা নিচ্ছে। তো সাইজ অফ কি না কোনো মানে কোনো ডেটা টাইপ বা কোনো একটা ভ্যালু কম্পিউটারের মধ্যে কত জায়গা নিচ্ছে সেটা বের করার জন্য আমরা ইউজ করে থাকি সাইজ অফ। এটা একটা কিওয়ার্ডও বটে। তো এগুলো হচ্ছে অপারেটর গেল। এরপরে যেটা আছে এটা সিম্বল হচ্ছে এরকম ধরনের সিম্বল আমরা হচ্ছে প্রোগ্রামের মধ্যে ইউজ করে থাকি। টোটাল প্রোগ্রামটা বোঝানোর জন্য। এটা অ্যারে যখন ইউজ করবো তখন বুঝতে পারবে এটা কোনো ফাংশনকে ইউজ করার জন্য আমরা ইউজ করে থাকি। এটা হচ্ছে স্টেটমেন্ট শেষ বোঝানোর জন্য ইউজ করে থাকি। প্রি প্রসেসিং সিম্বল কোনো একটা হ্যাজ ইনক্লুড বা হ্যাজ ডিফাইন এইসব ইউজ করার জন্য প্রি প্রসেসিং সিম্বল ইউজ করে থাকি। ওকে, তো একে অনেক সময় কার্লি ব্র্যাকেট বলা হয়, একে স্কোয়ার ব্র্যাকেট বলা হয়, একে রাউন্ড ব্র্যাকেট বলা হয়। ওকে, আচ্ছা, তো আমরা তো টোকেন সম্পর্কে পড়ে নিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে আমি কিছু একটা এক্সাম্পল দিয়েছি এবং সেখানে বলছি যে এটা কি টাইপের টোকেন। তো এখানে লিখেছি যে ইন্ট a, b, c, তাহলে a b c এটা কার মধ্যে পড়ছে না a b c এগুলো কি a b c এগুলো কি না এগুলো হচ্ছে আইডেন্টিফায়ার, এটা আইডেন্টিফায়ারের মধ্যে পড়ছে। আর ইন্ট হচ্ছে কি না কিওয়ার্ডের মধ্যে পড়ছে। আর এই সেমিকোলন এটা হচ্ছে এর মধ্যে পড়ছে। আর এখানে কটা অপারেটর রয়েছে, এই কমা এখানে লেখা হয় না, এটা হচ্ছে কমা, এগুলো হচ্ছে অপারেটর। তো কিছুক্ষণ আগেই পড়লাম কমা হচ্ছে একটা অপারেটর। ওকে, তো এটার মধ্যে পড়ছে। তো যাই লিখি না কেন সি প্রোগ্রামিং এ সেটাই টোকেনের মধ্যেই পড়বে। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি, c ইকুয়াল টু ইন্ট a ইকুয়াল টু, এটা কে বলবে, এটা আছে ইন্ট, এটা কি টাইপের টোকেন, কিওয়ার্ড। ওকে, c
সি হচ্ছে Identifier. আইডেন্টিফায়ার ইকুয়াল টু অপারেটর, অপারেটর এ এ হচ্ছে আইডেন্টিফায়ার, ইন্টিজার প্লাস না এ তো ইন্টিজার এ অপারেটর মানে এখানে হচ্ছে আইডেন্টিফায়ার প্লাসটা অপারেটর হ্যাঁ আর 10 10 ওটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আর সেমিকোলন সিম্বল সিম্বল। বাস তো এখানেও তাই দেওয়া রয়েছে তো এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে